সবসময় রেডিও 48.0 FM বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকে অতিথি, এবং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত FM এবং আরো যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন তাদেরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমার কাছে একটা ঘটনা রয়েছে এবং সেই ঘটনাটি আমি এখন একটু পড়ে শোনাতে চাই। এবং আপনারা হয়তো অনেকেই দেশের বাড়িতে মাঝে মাঝে বেড়াতে যান এবং অনেক সময় এরকম হয় কিন্তু যে ঢাকা থেকে রওনা দিতে অনেক দেরি হয়ে গেল, ওইদিকে পৌঁছতে অনেক দেরি হয়ে যায় এবং তারপরে আর কিছু পাওয়া যায় না, এবং সেই সময় হয়তো হঠাৎ করে কোনো একটা মানে এরকম কোনো ঘটনার সম্মুখীন হতে হয়। আপনি যেরকম ঘটনাটি লিখে পাঠিয়েছেন আমাদের একজন অতিথি, আমি সেই ঘটনাটি পড়ে শোনাচ্ছি। যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। আমি এই ঘটনাটা কেন পড়ছি সেটাও বলে দিই। আমি এই ঘটনাটা পড়ে খুব অবিশ্বাস লেগেছিল আমার কাছে। আমি ইমেল করেছিলাম, ইমেল করে বলেছিলাম যে এই ঘটনাটি কি সত্যি। উত্তরে তিনি বলেছেন কেন জিজ্ঞেস করছেন। আমি বললাম যে না, এবং কিভাবে আপনাকে প্রমাণ করব। আসলে তো আমি যখন মানে আপনারা যখন SMS করেন অনেকে যে আমার ঘটনাটা বিশ্বাস হলো না, তো আমার হাতে কোনো প্রমাণ করার উপায় থাকে না। তিনি ঠিক সেই একই বিপদে পড়েছিলেন। আমি তখন বলেছিলাম না, আপনি বললে হবে। তারপরে তিনি বললেন যে হ্যাঁ, ইটস আ ট্রু স্টোরি, এবং তিনি বললেন যে এটা বিলিভ করা বা না করা এটা কমপ্লিটলি আপনার ব্যাপার, বাট এটা সত্যি ঘটনা। সো যাই হোক, আমরা সেই ঘটনাটি কয়েকবার তার সাথে ইমেল আদান প্রদান করার পর আজকে ভাবলাম যে পড়ে ফেলি। যেভাবে লিখেছেন সেভাবে পড়ছি। ভালোই আছেন আশা করছি। অনেকদিন ধরেই ভাবছি ঘটনা শেয়ার করব, কিন্তু সময় ও সুযোগ হাতের নাগালে ছিল না। আমার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা শেয়ার করছি। সময়টা 2013 সালের জানুয়ারি মাস। তারিখটা ঠিক মনে নেই। প্রচন্ড শীত পড়েছে প্রতি রাতেই, তবে রাতে কুয়াশা থাকে না, যদিও ভোরে বেশ কুয়াশা পড়ে। আমি বাংলাদেশের একটি স্বনামধন্য টেলিকমিউনিকেশন কোম্পানির কল সেন্টারে জব করি। প্রায় রাতে বেশ দেরি করে বাসা ফিরতাম। আমার বাসা অফিস থেকে অনেকটা দূর হওয়ার কারণে রাত 2 বা 2:30 বেজে যেত। বাইরে থাকার অভ্যাস নেই বলে বাসায় ফিরতেই হবে। আমার অফিস ট্রান্সপোর্ট বাসা পর্যন্ত পৌঁছায় না বিধায় অনেকটা পথ আমাকে রিক্সায় ও কিছুটা পথ পায়ে হেঁটে গলির ভেতর দিয়ে বাসায় পৌঁছাতে হয়। বলে রাখা ভালো যে নিয়মিত রাতেই মেইন রোডে 2-1 রিক্সাওয়ালা সবসময়ই থাকতেন, যারা বেশি ভাড়ার আশায় রাতেই রিক্সা চালাতেন। নিয়মিত চলাচল হয় বলে 2-1 আমার পরিচিত। সবসময় গাড়ি থেকে নেমে তাদেরকেই পেয়ে যেতাম। ঘটনার দিন আকাশ একেবারেই পরিষ্কার এবং রাতের তারাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ফুরফুরে ঠান্ডা বাতাস। অফিস শেষ করে রওনা হই রাত 12টা বেজে 20 মিনিট। কিছুটা পথ ভালোই চলছিল, কিন্তু ট্রাফিক জ্যামে কারণে অনেক দেরি হয়ে যায় সেদিন। আমি আমার এলাকাতে পৌঁছে যাই রাত 2:30 মিনিটে, 2:15 মিনিটে। অবস্থাটা এমন দাঁড়ায় যে মেইন রোডে কোনো রিক্সা নেই। রোডের পাশে শুধুমাত্র একটি চায়ের দোকান খোলা। আমি ভাবলাম যে দেরি যেহেতু হয়েইছে, এক কাপ চা খেয়ে নেই, হয়তো এই প্রচন্ড ঠান্ডার হাত থেকে রেহাই পাওয়া যাবে। চায়ের দোকানি আমাকে বলল, কি ভাই আজ এত দেরি করলে ফিরলেন যে? আমি তাকে কোনো উত্তর না দিয়ে চা খাওয়াতে মনোযোগ দিলাম। দোকানি বলল, ভাই একটু অপেক্ষা করেন, রিক্সা চলে আসবে। আমি বললাম, তাই ভালো, এই শীতে হেঁটে যাওয়া সম্ভব নয়। অনেকক্ষণ অপেক্ষা করলাম, কোনো রিক্সা পেলাম না। ততক্ষণে চায়ের দোকানিও দোকান বন্ধ করে বাড়ির দিকে রওনা দিয়েছেন। আমি ভাবলাম আজ হয়তো আর কোনো রিক্সা পাওয়া যাবে না, তাই উপায় না পেয়ে হাঁটা শুরু করলাম বাড়ির দিকে। মেইন রোড থেকে কিছুটা হাঁটতেই মোবাইল ফোনে দেখলাম রাত 3টা বাজে। কিন্তু অবাক করার বিষয় হলো যে আমার বাবা সবসময় রাত হলে বেশ কয়েকবার ফোন করেন যে আমি ঠিক মতো আসছি কিনা, পথে কোনো প্রবলেম হয়েছে কিনা, কিন্তু সেদিন কোনো ফোনই আমার মোবাইলে আসেনি। হঠাৎ খেয়াল করলাম যে আমার ফোনে কোনো নেটওয়ার্ক নেই। ভাবলাম হয়তো কোনো প্রবলেম হয়েছে, তাই ফোনটা আমি আবার রিবুট করলাম, তাও কাজ হলো না। দ্রুত হাঁটতে থাকলাম। এরই মধ্যে মেইন রোড থেকে গলিতে প্রবেশ করছি। হঠাৎ খেয়াল করলাম কিছুটা দূরে একজন বৃদ্ধ চাচা ব্যাটারি চাইতো একটা রিক্সা দিয়ে আমার দিকে আসছেন। আমি কিছুটা স্বস্তি বোধ করলাম। চাচা সামনে আসতে তাকে স্টেশন এলাকাতে যাবে কিনা জিজ্ঞেস করলাম। চাচা মাথা নেড়ে আমাকে রিক্সায় ওঠার জন্য বললেন। আমি উঠে পড়লাম। তখনও আমার মোবাইলে কোনো নেটওয়ার্ক ছিল না। রিক্সা চলছে। আমি অবাক হয়ে দেখলাম যে চাচার শরীরে শুধুমাত্র একটি সাদা শার্ট। এই প্রচন্ড শীতে কিভাবে তিনি রিক্সা চালাচ্ছেন আমি বুঝলাম না। আমি জিজ্ঞেস করাতেও তিনি কোনো উত্তর দিলেন না। আমি বসে রইলাম। শুধু মনে হচ্ছে যে পথ যেন আর শেষ হচ্ছে না। আনুমানিক 5 মিনিট পর এমন এক জায়গায় রিক্সা এসে থামালো। রিক্সা এসে পৌঁছে যেখানে রাস্তার বাম দিকে বিশাল বালুর প্রান্তর, আর অন্য পাশে কিছু ঘর বাড়ি, কোনো মানুষ প্রাণী কিছু নেই। খোলা জায়গা বিধায়
বাতাস আরো জোরে বইছে। চুরি ছিনতাই এসবের ভয়ও লাগছে। এই জায়গাটা পার হতে আরো 5 মিনিট সময় লাগবে। হঠাৎ রিক্সার গতি কমে গেল। মনে হচ্ছে চার্জ শেষের পথে। চাচাকে বললাম, চাচা ব্যাটারিতে কি চার্জ নেই? চাচা এই প্রথম উত্তর দিল যে পুরো চার্জ দিয়েই তো বের হয়েছে, কিন্তু সমস্যা বুঝতে পারছি না। হঠাৎ আমার গরম লাগতে শুরু করলো। এই প্রচন্ড শীতে বেশ অস্বস্তি লাগতে শুরু করলো। আমার কিছুটা বিরক্ত লাগছিল। মনে হচ্ছিল কেউ একজন রিক্সার পেছন থেকে টেনে ধরে রেখেছে আমাকে। হঠাৎ প্রচন্ড ভয় লাগতে শুরু করলো। ভয় লাগতে আরম্ভ করলো। বাবাজি, পেছনে তাকাবেন না, চুপচাপ বসে থাকুন। আমি মারাত্মক ভয় পেলেও পুরো পরিবেশ ও পরিস্থিতি আমাকে আরো কৌতূহলী করে তোলে। চাচা প্রায় প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন রিক্সা জোরে চালাতে, কিন্তু তিনি পারছেন না। আমি নিজের অজান্তেই কখন যেন বিষয়টা বোঝার জন্য পেছনে তাকালাম। এরপর যা দেখলাম, আমার মনে হয় না কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সেটা দেখে স্থির থাকতে পারবে। দেখলাম সেই চাচাই রিক্সার পেছন থেকে টেনে ধরে রেখেছেন। তার চেহারাটা ধবধবে সাদা আর চোখ দুটো রক্তের মতো লাল। আমার রিক্সাও থেমে গেছে। সামনে ফিরে তাকাতে দেখতে পেলাম যে চাচা আমার দিকে ঘুরে আছেন আর ভয়ঙ্কর এক হাসি দিয়ে বললেন যে তাকাতে নিষেধ করেছিলাম। আমি নিজেকে স্থির রাখতে পারলাম না। কোনো কিছু না ভেবে দৌড় দেওয়ার প্রস্তুতি নিলাম। দৌড়ে কতদূর এসেছি মনে নেই। পরদিন সকালে আমি নিজেকে আমার বিছানায় আবিষ্কার করি। জানতে পারি অনেক রাত হওয়াতে আমার মোবাইল কোনো কানেক্ট করতে না পেরে আমার বাবা নিজেই বাসা থেকে বের হয়ে পুরো মেইন রোড পর্যন্ত গিয়েছিলেন। আমার জন্য অপেক্ষা করে আবার একই রাস্তায় ফিরেও এসেছেন। আর যেটা কিনা রাত 2টা থেকে ভোর 5টা পর্যন্ত। এমনকি আমার কাজিনরাও আমাকে খুঁজতে রিক্সা নিয়ে বেশ কয়েকবার রাস্তায় যাওয়া আসা করেছেন। অনেক জায়গায় ফোন করে কন্ট্যাক্টও করেছেন, কিন্তু আমাকে পাওয়া যায়নি। ফজরের আজানের সময় ওই খোলা মাঠেরই কোনো এক মসজিদের মুয়াজ্জিন সাহেব মসজিদে আসার সময় আমাকে মসজিদের পাশে রাস্তায় পড়ে থাকতে দেখেন। আজানের সময় মোবাইলের নেটওয়ার্ক আসলে তাতেই আমার বাবা কল করেন। মুয়াজ্জিনের মাধ্যমে খবর পেয়ে আমরা বাড়িতে আসি এবং আমার পুরো শরীরে প্রচন্ড ব্যথা হয় এবং বেশ অনেকদিন পর্যন্ত আমাকে রেস্টে থাকতে হয়। সুস্থ হওয়ার পর আমি আমাদের এলাকার যে 5টি রিক্সার গ্যারেজ আছে সেগুলো সবগুলোতে চাচার খোঁজ করি। কোথাও আমি চাচার সন্ধান পাইনি। তবে যে বিষয়টি আমার কাছে প্রশ্ন হয়ে থাকবে, মেইন রোড থেকে বাসায় ফেরার রাস্তায় একটাই, এতগুলো লোক আমাকে খুঁজেছে, রিক্সা নিয়ে যাওয়া আসা করেছে, কেউই আমাকে পায়নি। আমি ওই রাস্তাতেই কিনা একটা মসজিদের সামনে পড়েছিলাম, যেটা কেউ লক্ষ্যও করেনি। কি ঘটনা তাহলে, কি হয়েছিল সেদিন, এটাই প্রশ্ন। আর আমি আপনাদের বলবো যে এই ঘটনাটা আমাকে যেমন অদ্ভুত লেগেছে। এবং আপনি চিন্তা করুন যে আপনি একটা রিক্সায় কোন একটা জায়গায় যাচ্ছেন, হঠাৎ করে মনে হলো রিক্সা স্লো করে ফেলেছে। আপনার মাথায় যখন ছিনতাই এবং চুরির চিন্তা বা বিপদ ঘটার আশঙ্কা, ঠিক সেই মুহূর্তে আপনি হঠাৎ করে রিক্সাওয়ালাকে যখন জিজ্ঞেস করলেন যে কেন রিক্সা আসতে চালাচ্ছে, রিক্সাওয়ালা বলো সবকিছু ঠিকই আছে, এবং আপনি পেছনে তাকিয়ে দেখলেন সেই রিক্সাওয়ালাই পেছন থেকে তার সর্বশক্তি দিয়ে সেটাকে টেনে ধরে রেখেছে, কেমন লাগবে তখন? এবং সেই অনুভূতিটা কেমন একটু উপলব্ধি করার চেষ্টা করুন। এবং উপলব্ধি করতে করতেই আপনি আপনার ঘরের বাতিটি আরেকটু নিভিয়ে দিন। আমরা যেখানে আছি সেখানে সমস্ত লাইটগুলো একটু কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা গুলশান 1 ন্যান্ডোজের কথা বলছি। এবং এখানে যারা রয়েছেন তারা আলো আধারির মধ্যে বসে আজকে প্রোগ্রাম উপভোগ করছেন। আমি যে জায়গায় রয়েছি আমার মাথার উপরে কোনো লাইট নেই। সো আপনাদেরকে বলবো যে আপনারা লাইটগুলো একটু কমিয়ে দিন। আজকে যেহেতু হ্যালোউইন শুরু হয়ে গেছে অলরেডি, লোকগুলোকে মেরে ফেললো কি তুমি? আসুন আমরা সেলিব্রেট ভূতাসমের সাথে আজকের হ্যালোউইনটি পরিপূর্ণভাবেই। এবং আমি একটু আরেকটা ঘটনা পড়ি, এবং এই ঘটনাটা পাঠিয়েছেন আমাদেরকে আসিফ। আমি একটু পড়ি আপনাদের কাছে এই ঘটনাটা, এবং আমি বলি যে আমরা এই মুহূর্তে আছি পুরো টিম নিয়ে গুলশান 1 ন্যান্ডোজে, এবং আপনারা এখানে আসতে পারেন, আমাদের সাথে দেখতে পারেন। এবং যারা ন্যান্ডোজে এই মুহূর্তে আমাদেরকে শুনছেন তারা কাইন্ডলি আপনাদের যদি কোনো ঘটনা থাকে তাহলে সেই ঘটনাটা আপনি জানিয়ে দেবেন অবশ্যই আমাদেরকে। যদি জানাতে চান বা আমাদের এখানে যদি শেয়ার করতে চান লাইভ, তাহলে আপনাকে যিনি সার্ভ করছেন তাকে এবং তার মাধ্যমে
পৌঁছাতে পারেন তাহলে ডেফিনেটলি আমাদের জন্য অনেক সুবিধা হবে। যাই হোক, যে ঘটনাটি বলছি সেটা যিনি লিখেছেন তার মতো করে বলছি যে, রাসেল ভাই, জানি আপনি সবসময় আলোর দলে, তাই আশা করছি ভালো আছেন। আমি আসিফ বলছি পটুয়াখালী থেকে। আমি আপনার ভূত এফএমের একজন নিয়মিত শ্রোতা। আমি কিছুদিন আগে ঢাকায় গিয়েছিলাম ডাক্তার দেখাতে। ঢাকাতে আমার ফুপুর বাসা থেকে আমি উঠি এবং আমার ফুপুরা রামপুরায় থাকেন। আমার ফুফাতো ভাই সালমান আমাকে দেখে অনেক খুশি হন এবং ওর সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সরাসরি ঘটনা চলে যাচ্ছে ওরা আগের যে ফ্ল্যাটে বাসায় ভাড়া থাকতো সে বাসার ঘটনা। আমার ফুফাতো ভাই একটি বাইং হাউসে জব করে। রাতে বাসায় ফিরে সময় পেলে মুভি দেখে অথবা গেমস খেলে, আর না হয় অফিসিয়াল কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। তো একদিন আসিফের কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়। তখন ভোর আনুমানিক 4টা। আমার কাজিনের পানির পিপাসা লাগলে সে পানি খেতে ফ্রিজের কাছে যায় এবং সেই রুমটাতে কেউ থাকে না, বেশিরভাগ সময় খালি থাকে। ও ঠান্ডা পানি খাওয়ার জন্য ওই ফ্রিজটা খুললো এবং ফ্রিজের আলোটা গিয়ে পড়লো, একদম ফ্রিজের আলোটা গিয়ে রুমে পড়লো। হঠাৎ ওর মনে হলো ওই রুমের ভেতরে কে একজন বসে আছে এবং আমি এই জিনিসটা আরো আশা করেছিলাম এরকম যে আপনি ফ্রিজ খুলে দেখেন যে ফ্রিজের ভেতরে কেউ বসে আছে, তাহলে ঘটনা আরো ভয়ঙ্কর হবে। এনিওয়ে, এবং তিনি বলছেন যে আমার কাজিন ঘুরে বসে এবং ওই রুমের দিকে তাকান এবং ফ্রিজের অল্প আলোতে সে দেখলো একজন মহিলা নামাজ পড়ার মতো অবস্থায় মেঝেতে বসে আছে। আমার কাজিন প্রথমে একটু ভয় পেল, পরে ভাবলো যে হয়তো আম্মু ফজরের নামাজ পড়ার জন্য পড়ছেন, কিন্তু মনে একটু চিন্তাও আসলো যে এই সময় তার আম্মু নামাজ পড়ছে কেন, ফজরের আজান তো এখনো দেয়নি। তো পরে সে বিষয়টাকে সিরিয়াসলি না নিয়ে ঘুমোতে চলে যায় এবং পরের দিন ঘুম থেকে উঠে সে তার আম্মুকে বলল যে তুমি তো আজকে ফজরের আজান দেওয়ার আগেই নামাজ পড়ে ফেলেছো। আমার ফুপু ওর দিকে তাকিয়ে বলল, তোর কি মাথা খারাপ হয়েছে? খুব অবাক হলো, কেন? ফুপু বলল যে আমি তো আজকে ফজরের নামাজ পড়তে উঠতেই পারিনি। আমার কাজিন তার আম্মুকে বললো সে নাকি তাকে নামাজ পড়তে দেখেছে। আমার ফুপু ব্যাপারটা কিছুটা আজ করতে পেলেন, পরে হেসে বলেন, এগুলো কিছু না, রাত্রেবেলা ঘুমাই করে কি নাকি দেখেছিস। এর ঠিক দুদিন পরের ঘটনা। আমার কাজিন তার গার্লফ্রেন্ডের সাথে রাতে কথা বলতে বলতে কখন যেন বারান্দায় চলে আসে, সে নিজেও বুঝতে পারেনি। হঠাৎ কথা বলার এক পর্যায়ে সে লক্ষ্য করলো যে সে বারান্দায় দাঁড়ানো এবং ঠিক তার সামনে বাসার এক বারান্দার গ্রিলের ভেতর দিয়ে বড় একটি কালো রঙের পাখি বের হয়ে যাচ্ছে। তখন তার মোবাইলে ঘড়ির দিকে তাকিয়ে সে দেখলো 2:30। সে কিছুটা কৌতূহলী হয়ে উঠলো এবং ব্যাপারটা দেখতে লাগলো। সে দেখলো পাখিটা গিয়ে সামনের একটা চায়ের দোকানে টিনের উপরে গিয়ে বসলো। চায়ের দোকানের সামনে একটা ছোট মাঠ, তার একটু সামনে ঝোপ ভরা কিছু জায়গা রয়েছে এবং সেখানে অনেকগুলো কুকুরের বসবাস। সেই পাখির রূপের বস্তুটা সেখানে গিয়ে দোকানের উপরে বসলো। হঠাৎ করেই ওখানে থাকা কুকুরগুলো ওই বস্তুটিকে দেখে জোরে জোরে ডাকাডাকি শুরু করে দিল। তখন আমার কাজিন দেখলো যে ওই বস্তুটা টিনের ওপর থেকে নিচে কুকুরগুলোর দিকে একটু এগোতেই কুকুরগুলো ভয়ে পালিয়ে গেল। এই কুকুরগুলোর মধ্যে একটা কুকুর তখনও ওই বস্তুটির দিকে তাকিয়ে দেখে যাচ্ছিল। আমার কাজিন তার বারান্দা দিয়ে তাকিয়ে সবকিছু দেখতে লাগলো এবং এর মধ্যে সে ওই বস্তুটিকে সেই কুকুরটিকে তারা করতে লাগলো এবং ঝোপের ভিতরে গিয়ে তারা অন্ধকারে আর কিছু দেখতে পেল না, শুধু স্পষ্ট কয়েকবার কুকুরটির আওয়াজ শুনলো। তার কিছুক্ষণের পরেই চুপচাপ আমার কাজিন বেশ কিছু একটু ঘাবড়ে গেল এবং সে তাড়াতাড়ি করে বারান্দায় শুতে চলে গেল এবং সেদিন তার ঘুম হলো না। এবং সকালে উঠে সে ব্রাশ করতে করতে ভাবলো যে রাতে ফোনে কথা বলাটা হয়তো একটু বেশি হয়ে গিয়েছিল। এসব কথা ভাবতে ভাবতে সে গিয়ে বারান্দায় দাঁড়ালো। নিচের দিকে তাকাতেই সে দেখলো তার বারান্দার নিচে কুকুরের মৃতদেহ পড়া এবং কুকুরটা সারা দেহে অসংখ্য ক্ষতদাগ। দেখে মনে হবে কোনো পশু যেন কুকুরটা সারা দেহ খুবলে খেয়েছে। আমার কাজিনের কাছে ব্যাপারটা খুবই অদ্ভুত লাগলো এবং বুঝতে পারে খুব দেরি হলো না সেদিন রাতেরই ঘটনা। তার রুমে এসে কম্পিউটারে কাজ করছিল। হঠাৎ তার মনে হলো বাসার ভেতরে কেউ হাঁটাহাঁটি করছে। সে উঠে দেখতে গেল, এমন সময় তার সামনে দিয়ে মতো একটি আকৃতি দৌড় দিয়ে বারান্দার দরজার দিকে চলে গেল। সে ভীষণ ভয় পেয়ে যায়। তার ভয় পাওয়ার বেশি কারণ হলো যে সে বারান্দার দরজাটা সন্ধ্যায় নিজের হাতে বন্ধ করে তার রুমের ভেতরে গিয়েছিল। এখন এসে দেখে বারান্দার দরজাটা সম্পূর্ণ খোলা। সে তখনই আমার আব্বুকে ফোন করে বাসায় এবং আসার জন্য বলে। তারা আসার পরে ব্যাপারগুলো সব খুলে বলে। সে বাসা পাল্টানোর এবং তাকে বাসায় পাল্টানোর জন্য পরামর্শ দেওয়া হয়। কুকু বলে দেখি কি করা যায়। ওই দিন রাতে তার সাথে ঘটে যায়
তার লাইফের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা। সেদিন রাতে অনেক গরম পড়ে, আমার কাজিন গরমের কারণে ঠিকভাবে ঘুমোতে পারছিল না। হঠাৎ জানালা দিয়ে কে যেন আমার কাজিনের হাত ধরে জোরে জোরে টানছিল এবং আমার কাজিন ভয় পেয়ে লাফ দিয়ে উঠে যায় এবং সে ভয় পেয়ে তার আব্বুর রুমে চলে যায় এবং সেখানেই ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে এসে দেখে তার হাতে কিছুটা ব্যথা অনুভব করছে। সে হাতের দিকে তাকিয়ে দেখলো তার সে নিজেও অনেকটা বেশি ভয় পেয়ে গেল। সে দেখলো তার ডান হাতের বাহুতে অনেকগুলো নখের আঁচড়, দাগগুলো বেশ লম্বা এবং অনেক গাঢ়। আমার কাজিন তার কিছুদিন পরেই সেই বাসাটা ছেড়ে দেয় এবং পরে আমার কাজিন খোঁজ খবর নিয়ে জানতে পারে ওই বাসায় দুইটি মেয়ের পরপর দুটি মেয়ের অপমৃত্যু হয়েছিল এবং তারা দুজনেই ফাঁসি নিয়ে মারা গিয়েছিল এবং এটাই ছিল ঘটনা। এবং এইটার কারণ হয়তো সেইটা, কিন্তু আপনি চিন্তা করে দেখুন যে আপনি আপনার বাসায় আজকে আপনার রুমে আপনি শুয়ে আছেন এবং আপনার হাতটা কেউ হঠাৎ করে রাতের বেলা আপনি অনুভব করেছি আপনার হাত ধরে টানাটানি করছে এবং সকালবেলায় কিন্তু আপনি দেখতে পান যে হ্যাঁ সত্যি রাতের বেলা যেটা দেখেছেন সেটা ঘুমের মতো দেখেননি এবং আপনি দেখলেন যে সত্যি আপনার হাতে আঁচড়ের দাগ রয়েছে এবং সেখানে কাটা দাগ রয়েছে এবং বুঝতে পারছেন যে রাতের বেলা সত্যি ঘটনাটা ঘটেছিল। তাহলে আপনিও হয়তো এরকম অস্থির হয়ে যাবেন এবং এই বাসাটা মানে কি হচ্ছে না হচ্ছে আপনি হয়তো এই বাসায় এক মুহূর্ত থাকতে চাইবেন না। ওনারা যে অনেক দিন ছিলেন, আসিফটা যে অনেক দিন ছিলেন, সেটাই অনেক আশ্চর্যের ব্যাপার। আমরা চলে যাচ্ছি বাবু ভাইয়ের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটা আমি যেটা শেয়ার করবো এটা হচ্ছে আসকার আঙ্কেলের কাহিনী। উনি অনেক সিনিয়র মানুষ, মানে আমাদের থেকে বেশ সিনিয়র। যাই হোক, উনি এটা আপনার একটা 80s এর কাহিনী বলেছেন। উনি সবসময় রহস্য ভালোবাসতেন, এখনো বাসেন। তো উনি 80-র দশকে এক সময় ওনার পরিচিত একজন অ্যাস্ট্রোলজার ছিলেন এবং বেশ বিখ্যাত একজন অ্যাস্ট্রোলজার, যিনি আপনার মানে ভারতের ইন্দিরা গান্ধী পদকপ্রাপ্ত একজন অ্যাস্ট্রোলজার। যাই হোক, তো ওনার সাথে বেশ সখ্যতা ছিল ওনার। তো ওনাকে ওই আসকার আঙ্কেলকে বলেন যে আমি আপনাকে প্ল্যানচেট করে দেখাতে পারি। প্ল্যানচেটটা এমন করব যে আমি কারো উপরে নিয়ে আসবো আত্মাটা এবং আপনাকে আমি দেখাবো কথা বলে, এবং আপনি যে কোনো বিখ্যাত ব্যক্তির নাম বলবেন, আমি তাকেই নিয়ে আসবো। আসকার আঙ্কেল বেশ ইন্টারেস্ট ফিল করেন এবং উনি তখন লালমাটিয়া থাকতেন। তো একদিন সন্ধ্যায় উনি মানে ইনভাইট করেন, বলে আসেন। তো ওনারা বাসায় আসেন, গল্প করেন, আড্ডা মারেন। আড্ডার এক পর্যায়ে তখন প্রায় রাত 10টা-11টা বাজে। তো বলতেছে যে আজকে তুমি করে দেখাও আমাকে, তোমার সেই প্ল্যান চেক করে দেখাবা। তো বলতে কার উপর আনবো, তোমাকে হোস্ট বডি বানালে তো তুমি নিজেই এটা করতে পারবো না, মানে তুমি বুঝতে পারবো না। তো আরেক কাজ করতে পারি, আমি দিদির উপরে নিয়ে আসি। আসগর আঙ্কেল ভয় পেয়ে যান, ওনার ওয়াইফকে উনি এই রিস্কে আনবেন না। ওনারা বাসায় দুটো মানুষ ছিলেন আর কাজের মানুষ ছিল। উনি বলে আচ্ছা একটা জিনিস করি, তুমি যাকে নিয়ে আসবে তুমি বলতেছো যে সে বেশ বিখ্যাত কাউকে নিয়ে আসতে পারবা, তো অবশ্যই আমার বাসায় আমার কাজের মেয়ে আছে, তার উপর যদি তুমি নিয়ে আসতে পারো এবং তাকে যদি অন্য ভাষায় কথা বলাতে পারো, তাহলে আমি বুঝবো যে আসলেই তোমার এটা কাজ করে। তো অবশ্যই নিয়ে আসো তুমি। ওনারা যেটা করেন যে ওনারা ওই কাজের মানুষকে নিয়ে আসেন আর কি, কাজের মানুষটাকে ডেকে নিয়ে আসেন। কাজের মানুষ বেশ ভয় পায়, তাই মানে বেশ ভয়ে থাকে যে সে কি করবে। এবং অ্যাকচুয়ালি রাসেল ভাই, কাজের মানুষটা ছিল একদম গ্রামের একটা মহিলা, মানে সে কিন্তু আসলে শি ডাজন্ট নো এনিথিং। ইংরেজিতে কথা বলা বা অন্য কোনো ভাষায় কথা বলা তার কোনো দক্ষতা নাই। যাই হোক, তো আঙ্কেল যেটা বলেছেন যে উনি যখন বসেন তখন বলে যে তোমার কিছু রিচুয়াল পালন করতে হবে, মানে যাই হোক রিচুয়ালটা পুরো নাই বলি, হ্যাঁ, বাট রুমটা অন্ধকার থাকবে, মোমবাতি জ্বালানো থাকবে এবং আমি আমার কাজ করবো। তো তারা এই রিচুয়াল শুরু করে। তো যখন নাকি রিচুয়ালটা শুরু করে, তো তার প্রায় হাফ অ্যান আওয়ার পর্যন্ত, প্রায় আধা ঘন্টা ধরে নাকি পুরো মানে ঘুম মেরেছিল ওই জায়গাটা। কোনো আপনার শব্দ নেই বা কোনো রকমের সারা শব্দ নেই বা কোনো পরিবর্তন নেই। আসগর আঙ্কেল মনে করছেন যে এগুলো সব মানে ভাওতাবাজি, মানুষকে অনেকক্ষণ বসায় রাখলে আলোর মধ্যে মানুষ ঝিম ধরে যায়, অল্প আলোতে অন্ধকারে বসে থাকলে। তো যখন এরকম হচ্ছে তখনই নাকি ওনাদের বাসার পিছনে একটা মানে সার্ভেন্টস কোয়ার্টারের মতো ছিল আর কি, ছোট ঘর ছিল, ওখানে প্রচন্ড জোরে ছাদের উপর ধুপ ধুপ করে শব্দ হয়, মানে মনে হচ্ছে যে কেউ জানি ঝাঁপিয়ে পড়লো আর কি, এরকম। এবং একটু পরেই ওই কাজের মেয়েটা যেটা বসেছিল সে খিলখিল করে হেসে ওঠে ঘরের মধ্যে, এবং মানে হাসিটা খুবই অতিপ্রাকৃত, মানে অ্যাবনর্মাল টাইপের একটা হাসি, যেটা নাকি আপনার নর্মাল মানুষের হাসির সাথে মিল খায় না, এবং ওই কাজের মহিলার নেচারের সাথে মোটেই এটা মানে সঙ্গতপূর্ণ না, সে এরকম করে হাসি না কখনো। এনিওয়েজ, এবং তারপরে বেশ ভারী গলায় কাজের মেয়েটা কথা বলা শুরু করে এবং তার কিছু সেন্টেন্স ছিল ইংরেজিতে। এটা ছিল সবচেয়ে আশ্চর্য একটা জিনিস আসগর আঙ্কেলের কাছে। বলে যেটা উনি কখনোই এই জিনিসটা উনি মানে মানে মেনে নিতে পারবেন না, যে একটা কাজের মেয়ে যে মানে আপনার অজপাড়াতে নিয়ে আসছে, সে আপনার হঠাৎ করে ইংরেজিতে কথা বলতেছে। এবং সে যে পরিচয়টা দিয়েছিল সেটা যে কোনো একজন বিখ্যাত ব্যক্তি, নাম বলবো না, আমাদের দেশেরই, এবং তাকে
তাকে অনেক কিছু জিজ্ঞেস করে এবং অনেক রকম উত্তর তার কাছ থেকে পায়। এখন যখন ব্যাপারটা হয় যে যখন নাকি মোটামুটি তাদের কোয়েশ্চেনিয়ার শেষ হয়ে যায়, প্রশ্ন করার পর কাজের মেয়ে থেকে চলে যেতে বলে, তখন নাকি আপনার যেতে চাচ্ছে না এবং সে ওখান থেকে সরছে না। এবং তখন নাকি অ্যাস্ট্রোলজার ভদ্রলোক উনি নিজেই ভয় পেয়ে যায়, ওনার কপালে ঘাম দেখা দিচ্ছে, উনি মানে তখন উনি এক পর্যায়ে বলে লাইট জ্বালায় দাও। তো রুমের লাইট জ্বালায় দেয়, কাজের মেয়েটা বেহুশে পড়ে যায়। তো ওনার মনে করে যে এই জিনিসটা এখানে মানে আপনার সমাপ্তি হলো, চলে গেছে। তো জিজ্ঞেস করে অস্ট্রেলিয়ার যে ভদ্রলোক ছিল চলে যেতে চায় বাসা থেকে তাড়াতাড়ি। তখন বলে যে তুমি তাড়াতাড়ি চলে যেতে চাচ্ছ, কাজের মেয়ে তোর হুশই ফিরে নাই, কি ব্যাপার, তুমি তাকে কি করলা এসে? বলে তোমাকে কি আশ্চর্য অনেক কিছু দেখে নেই, অলরেডি তো দেখছো অনেক কিছু, এখন তুমি ওকে শোয়া দাও, তোমার দিদিকে বলো ওকে ঘুম পাড়ায় দিতে, ঠিক হয়ে যাবে। তো যাই হোক, ওনার যে ওয়াইফ ছিলেন দিদি, উনি নিয়ে তাকে শোয়া দেয় এবং মাথায় পানি টানি ছিটা দিয়ে চেষ্টা করে তাকে হুশ মানে ফিরছে, মানে শি ইজ লাইক স্লিপিং। পরদিন থেকে যেটা হয় রাসেল ভাই, ওই কাজের মেয়ের আচরণগত ভাবে বিশাল পরিবর্তন চলে আসে। সে একটা মানে পাগলের মতো আচরণ করে, হাসে, তাকিয়ে থাকে, চোখ গরম করে তাকায়, এবং এটা সে যায়ই না আপনার মানে তার ভেতর থেকে এই জিনিসগুলো যায় না। এবং সে হঠাৎ হঠাৎ ধমক দিয়ে কথা বলে, ইংরেজিতে কথা বলে, পাগলামি আচরণ। এবং ওই আসগর আঙ্কেল সেই অ্যাস্ট্রোলজারকে আর খোঁজ দিয়ে মানে খুঁজে পায় না। সে ওখানে যে খবর দেয় তার বাসার কাজের মানুষ বলে উনি বাসায় নেই, মানে যে কোনো একটা মানে আপনার অকারেন্স ঘটায় দিয়ে উনি পলায় গেছে, এরকম একটা ব্যবস্থা। যাই হোক, তো উনি তখন যেটা করে ওখানকার এক হুজুরের শরণাপন্ন হন, মানে মৌলানার, যে মানে খুঁজে এখন কি করা যায় আর এখন কি করা যায়। তো মৌলানা সাহেব যিনি আসেন উনি আসেন, উনি এসে বলে দেখেন যতদূর সম্ভব এই যে কাজটা করা হয়েছে আপনাকে প্ল্যান সেটার নামে যেটা করছে, এটা কোনো মানে খুব খারাপ রকমের জিনদের মধ্যে অনেক কাইন্ড আছে। কেউ আছে অনেক বয়স্ক, হাজার হাজার বয়স, ইবলিস ইটসেলফ ওয়াজ 70,000 ইয়ার্স ওল্ড। তাকে যখন পাওয়া গেছিল 70,000 বছর বয়স ছিল। তো জিনরা অনেক বয়স হয় এবং অনেক রকমের হয়। যেটা করছে আপনার কাজের মেয়ের কাছে নিয়ে আসছে, এবং আমার ছাড়ানোর মতো অবস্থা নাই, উনি যিনি আনছেন তারও ক্ষমতা নেই এটা ছাড়ানোর। তো আপনি এক কাজ করতে পারেন, আমার এক মানে আমার হুজুর আছে, ওনার সাথে কথা বলতে পারেন। তো আজকের অঙ্কেল যান, যে আপনার সেই হুজুরের সাথে দেখা করেন, উনি আসেন। আনার পরে ওই যখন ওই বাসায় হুজুরটা আসছে, তখনই কাজের মেয়েটা ভেতর থেকে বলতেছে আর কি, যে মানে ঠিক শুদ্ধ ভাষায় বলতেছে যে আমাকে এখানে আসছো, আমি অমুক, আমাকে তোমরা এখান থেকে সরাতে পারবে না, আমি এখানে আসছি, আমাকে ডেকে নিয়ে আসছো এবং আমি যাবো না। তখন হুজুর তার সাথে কিছু কথা বলেন, কথা বলে কিছু লজিকের মাধ্যমে আপনার তাকে লজিকে পরাস্ত করে। লজিকে পরাস্ত করলে জিনিসটা চলে যায় আর কি। তো লজিকে পরাস্ত করে আপনার ওখান থেকে চলে যায় আর কি, মানে ওকে ওটা বিদায় করে আর কি, ওকে ডিপোজিট করে, মানে ওর যে পজিশন ছিল ওটা ছেড়ে যায় আর কি। কিন্তু ওই ইসের যে বাড়ি ছিল, আজগর আঙ্কেলের বাড়িতে খুব আশ্চর্যজনক ঘটনা ওখানে এরকম হয়। প্রায় এরপর থেকে ওনার বাসার মধ্যে বিভিন্ন রকমের ভেজাল শুরু হয়। ওই যে দেখা যাচ্ছে রাতের বেলা ঘুমায় আছে, ধুম করে পাশের ওই সার্ভেন্ট কোয়ার্টারের ছাদের মধ্যেই পড়লো। কাজের মেয়ে মনে করে যে কে জানি হাঁটতেছে রাতের বেলা, কান্নাকাটি করতেছে। এরকম অবস্থায় উনি এক পর্যায়ে ওই লালমাটিয়ার বাসা ছেড়ে উনি সরে যান, উনি মোহাম্মদপুরের এই সাইডে চলে আসেন। এবং উনি বলেন যে ওই যে বাড়িটা পরে ওনার সাথে ওই ইসের সাথে দেখা হয়, আপনার সেই অ্যাস্ট্রোলজার যে ছিল তার সাথে কথা হয় পরে এক সময়। সে বলে যে আসলে ব্যাপারটা কি, আমি যে প্রসিজারে কাজ করি সে তো কখনো একটা জিন বলতেছে না, সে বলতেছে আমি আত্মা নিয়ে এসে প্ল্যান সেট করে। বলে যে আমি যে প্রসিজারে কাজ করি সে প্রসিজারে এরকম হওয়ার কথা না, তোমার যে বাসাটা সেটার মধ্যে কোনো ভেজাল আছে, এবং মানে ওইখানেই গন্ডগোলটা করছে, এবং ওই বাসানে মানে পুরো জিনিসটা পেঁচিয়ে গেছে। হ্যাঁ, এবং মানে ওই বাসাটাতে তুমি ছেড়ে আসছো, ভালো করছো, এবং ওই বাসাটাতে যারা পরবর্তীতে থাকবে তারাও সমস্যায় পড়বে। তো মজার ব্যাপার হচ্ছে রাসেল আজগর আঙ্কেল যে বাসায় থাকতো সেই বাসাটা কিন্তু অনেকে ভয় পেত, এবং আজ থেকে 7-8 বছর আগে আমিও জানতাম যে বছর 10 আগে বাড়িটা অনেকে করতে পারেনি, পরবর্তীতে ভেঙে এখন একটা বিল্ডার্স বাড়ি করে ফেলছে। এটা মানে সমস্যা নাই, এখন মনে হয় এটাই হচ্ছে ঘটনা। এবং হ্যাঁ সেটাই, মানে আমরা এমনিতেই এরকম প্ল্যান চেটের অনেক ঘটনা এর আগেও শুনেছি, বাট দ্য প্রবলেম ইজ যে এটার পরের যে পার্টটা, সেই পার্টটা অনেক বেশি ইন্টারেস্টিং ছিল। এবং সেই সাথে শখের বশেই হয়তো আমরা অনেক কিছু করি, কিন্তু শখটা অনেক সময় আমাদেরকে আমাদের জীবনে অন্য এমন একটা মোড়ের মানে এমন একটা দিকে নিয়ে যায়, এমন দিকে টার্ন করে পুরো জীবনটা, যে তখন সেটার জন্য অনেক বেশি মূল্য হয়তো দিতে হয়। তো এটাই ছিল ঘটনা। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী অতিথি ফারনানের কাছে, তার কাছে আরেকটা ঘটনা শুনে আসবো। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। ফারনান, আপনি এসেছেন পুরান ঢাকা থেকে, এবং আমাদের যারা অলরেডি ভিডিও দেখেছেন তারা অলরেডি জেনে গেছেন। আমরা আপনার ঘটনা শুনি। হ্যালো লিসেনার্স, আমি ফারনান। আজকে রাসেল ভাই, আমি যে ঘটনাটা শেয়ার করব সেটা মূলত আমাকে একজন দেশের বাইরের একজন আমাকে শেয়ার করেছেন, এবং উনি যেটা একজন আমেরিকান, এবং উনি এখন নিউ মেক্সিকোতে থাকেন, এবং ওনাদের পূর্বপুরুষ
সাথে আমার বাংলাদেশের একটা এনজিওতে পরিচয় হয় এবং একটা পর্যায়ে সে আমি ওনাকে বলি আমাদের দেশের একটা এই ভূত এফএম প্রোগ্রামটার কথা বলি, তখন উনি আমাকে বলেন যে ওনার বাবার একটা প্যারানর্মাল ঘটনা উনি আমার সাথে শেয়ার করেন এবং যেটা মেক্সিকোতে ঘটেছিল প্রায় 30 ইয়ার্স আগে। তো সেই ঘটনাটা আজকে আমি শেয়ার করবো। আর এই ঘটনাটা আমার কাছে যেটা মনে হয় আমাদের দেশে যেমন বেশ কিছু প্যারানর্মাল ঘটনা আমরা মানে রেগুলার সচরাচর শুনে থাকি, একটু ডিফারেন্ট মনে হয়েছিল আমার কাছে। এই জন্য আমি যেটা চিন্তা করেছি সেটা মানে আজকে শেয়ার করা যায় এমন একটা ঘটনা। তো আমি ঘটনায় চলে যাচ্ছি। তো ঘটনাটা হচ্ছে মেক্সিকোর প্রত্যন্ত গ্রাম অঞ্চলের একটা ঘটনা এবং এই গ্রাম সম্পর্কে একটু পরিচয় আমার দিতে হবে। এই গ্রামের যাওয়ার পথে অনেক বড় একটা হাইওয়ে পড়ে এবং এই হাইওয়েটার দুপাশে ছিল অনেক বড় বড় পাহাড় এবং ঠিক সেই পাহাড়গুলোর একটা জায়গায় ছিল একটা কোল মাইনিং মানে কয়লার একটা খনি এবং যেখানে আন্ডারগ্রাউন্ড মাইনিং করা হতো, মানে যেখানে ছোট ছোট সুড়ঙ্গ ঘুরে এবং সেটার ভিতর থেকে কয়লা উত্তোলন করা হতো, এরকম একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি এখানে ছিল। এবং যেটা হয় যে এই যে হাইওয়েটা ঠিক একটা জায়গায় কোম্পানিটা ছিল এক সময় এবং এখানে রেগুলার প্রত্যেক দিনের মতো কাজ হতো এবং একটা সময় যেটা হয় যে কোনো একটা দুর্ঘটনা ঘটে এই কোল মাইনিং এর সাথে। এর ফলে যেটা হয় যে এখানে প্রায় 95% মানুষ যারা কাজ করছিল এই আন্ডারগ্রাউন্ড মাইনিং এর মধ্যে তারা সবাই মারা যায় এবং প্রচুর বিস্ফোরণ হয় এখানে। এবং এর ফলে যারা ওই আন্ডারগ্রাউন্ড মাইনিং এ যারা বিভিন্ন সুড়ঙ্গগুলোর ভিতরে কাজ করতেছিল সবাই একসাথে মারা যায় এবং এরপরে অনেক চেষ্টা করার পরেও কারো ডেড বডি সেখান থেকে পাওয়া যায়নি, কেননা সবাই মানে পুড়ে যায় তাদের ডেড বডি। এবং এরপর যেটা হয় যে ওই কোম্পানি যেটা করে যে পুনরায় এটাকে রিস্ট্রাকচার করতে চায় এবং নতুন ভাবে আবার তারা মানে এটাকে ফর্ম করতে চায়। কিন্তু যখনই তারা কোনো বাইরে থেকে লোক এনে এটাকে মানে কাজ করানোর চেষ্টা করে, মানে জিনিসগুলোকে আবার ঠিক করার চেষ্টা করে, কিন্তু তারা মানে সবসময় জিনিসটা ফেল করতে থাকে, মানে কোনোভাবেই তারা কাজটা কমপ্লিট করতে পারে না, কেননা অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে থাকে এবং অনেক ধরনের ওখানে যারা কাজ করে তারা বিভিন্ন ধরনের খারাপ স্বপ্ন দেখতো, এরকম অনেক ঘটনাই ঘটে। এবং শেষ পর্যায়ে যেটা হয় যে ওই যে কোম্পানিটার লিজ নিয়েছিল কাজটা, তাদের সেই কোম্পানির যে ওনার সে মারা যায় এবং এখানে যে কস্ট এত বেড়ে গিয়েছিল যে তারা যেটা ফাইনালি যেটা ডিসিশন নেয় যে তারা এটা মানে কন্টিনিউ করবে না, পারবে না। হ্যাঁ, তো এটা একটা অ্যাবান্ডন জায়গায় পরিণত হয় এবং এটা একটা রেস্ট্রিক্টেড জায়গা থাকে এবং এই কোম্পানিটা বন্ধ করে দেওয়ার পর যেটা হয় যে এখানকার যারা লোকাল গ্রামের লোকজন তারা তাদের মধ্যে একটা মিথ প্রচলিত হয়ে যায়। এই স্পেসিফিক্যালি কোল মাইনিং এই কোম্পানিটা মানে যে কারখানাটা ছিল এখানে, এটা নিয়ে একটা মিথ প্রচলিত হয়ে যায়। তারা এই স্পেসিফিক এই কারখানাটা নিয়ে অনেক ধরনের কথাবার্তা বলতে থাকে। তারা বলে যখন তারা রাতের বেলায় এই স্পেসিফিক যে হাইওয়েটা দিয়ে ক্রস করে তখন তারা অনেক ধরনের সাউন্ড শুনতে পায়, অথচ সেটা কিন্তু অ্যাবান্ডন এবং এটার ভিতরে কেউ থাকে না এখন আর। অনেকে সাউন্ড শুনতে পারে, অনেকের গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যায়। আবার সব থেকে একটা কমন মিথ প্রচলিত ছিল ওখানে যে ওখানে নাকি দেখতো রাতে যদি কেউ ওই হাইওয়েটা যে গাড়ি মানে ড্রাইভ করতো তারা দেখতো যে ওখানে রাতের বেলা মানে কোন একজন মানুষ ঘোড়ায় বসে আছে এবং মানে কালো একটা ঘোড়ায় বসা এবং কালো আলখাল্লা পরা এবং ঠিক ওই ঘোড়াটার পেছনে 3-4টা নেকড়ে ঘোড়াটাকে ফলো করে যাচ্ছে, এরকম অনেক মিথ সেখানে প্রচলিত ছিল। তো আমাকে যে ঘটনাটা শেয়ার করেন তার বাবা ছিল একজন ঘোড়ার ফার্ম ছিল তার এবং উনি যেটা করতেন যে ঘোড়া সাপ্লাই করতেন বিভিন্ন গ্রামে। তো উনি একদিন যেটা হয় যে বেশ কয়েকটা ঘোড়া নিয়ে তার ট্রাকটাকে নিয়ে সেই গ্রামের দিকে যেতে থাকে ঘোড়া সাপ্লাই দেওয়ার জন্য এবং একটা পর্যায়ে যেটা হয় যে রাস্তায় যেটা হয় যে সন্ধ্যা হয়ে যায় এবং রাতের বেলা তখন যেটা হয় যে এখনকার মতো জিপিএস ছিল না, তখন যেটা হয় যে রোড অ্যাটলাস ফলো করে জায়গাগুলোকে চিনতে হতো এবং যেটা হয় যে আর মানে ওনার যে ফাদার ছিলেন যিনি ছিলেন মানে ওই ট্রাকটা চালাচ্ছিলেন তার এই সম্পর্কে কোনো ধারণা ছিল না যে এই রাস্তাটা হন্টেড অথবা এখানে এরকম কিছু দেখা যায়। তো সে যেটা করে যে অন্য ওয়ে না চুজ করে এই ওয়েটা দিয়ে সে গ্রামের দিকে যেতে থাকে এবং ঠিক সেই কোল মাইনিং এর যে রাস্তাটা যখন সে জায়গাটা দিয়ে ক্রস করতে যাবে ঠিক তখনই তার ট্রাকের স্টার্টটা বন্ধ হয়ে যায় এবং হঠাৎ করে তার পেছনে যে খাঁচার ভিতরে ঘোড়াগুলো রাখা ছিল ঘোড়াগুলো প্রচন্ড জোরে চিৎকার করা শুরু করে এবং মনে হচ্ছিল যে ঘোড়াগুলো কিছু একটা খারাপ কিছু দেখে ফেলেছে এরকম। এবং সে সাথে সাথে গাড়ি থেকে নেমে চারিদিকে ভালো মতো দেখে টর্চ লাইট জ্বালিয়ে যে কিছু আছে কিনা, দেখে যে না কিচ্ছু নেই, কিন্তু ঘোড়াগুলো তখন প্রচন্ড জোরে চিৎকার করছে এবং সে তার গাড়ির প্রত্যেকটি ইকুইপমেন্ট ভালো মতো চেক করে দেখে যে সবকিছু ঠিক আছে, কিন্তু তারপরও গাড়ি স্টার্ট নিচ্ছে না এবং একটা পর্যায়ে অনেক চেষ্টা
পশ্চাৎপদ গাড়ি শেষ পর্যন্ত স্টার্ট নিল। এবং যখন সে মানে স্টার্ট করার পর গাড়িটা চালানো শুরু করলো, ঠিক তখনই তার চোখে পড়লো যে পেছনের দিকে, মানে তার মিররে ধরা পড়লো যে পেছনের দিকে মনে হচ্ছে কোনো একজন মানুষ কালো অনেক বড় একটা ঘোড়ায় বসে আছে এবং সম্পূর্ণ তার শরীর কালো একটা আলখালা পড়া এবং তার চেহারা একটুও দেখা যাচ্ছে না, কিন্তু তার জলজল করা দুটো চোখ তার চোখে ভেসে উঠলো আয়নাতে। এবং তখন সে যেটা করলো যে প্রচন্ড জোরে গাড়িটাকে চালানো শুরু করলো এবং একটা পর্যায়ে সেই রাস্তাটা ক্রস করে সে সেই ঘোড়ার খামারের দিকে চলে গেল, যেখানে সে ঘোড়াটা সাপ্লাই দিবে। এবং সে যখন ঘোড়াগুলো সাপ্লাই দিয়ে চলে আসবে, তখন সেই ঘোড়ার ঘোড়ার খামারের যে মালিক তাকে জিজ্ঞেস করলেন যে আসলে আমি এরকম একটা কিছু দেখেছি, এখানে কি কোনো প্রবলেম আছে, না এটা কি কোনো মানুষ ছিল আসলে, মানে আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম এই রাস্তা দিয়ে আসার সময়। তখন সে ফার্স্টে কিছু বলতে চাইল না, পরে তখন সে বললো যে আসলে রাস্তাটা তো খুব ভালো না, আমরা গ্রামের যারা এখানে বসবাস করি তারা কখনই এই ওয়েটা ফলো করে আসি না, আমরা অন্য একটা রাস্তা দিয়ে আসি, তা আপনি তো অন্য একটা রাস্তা দিয়ে আসতে পারতেন। তো তখন তারপর সে বলে যে হ্যাঁ এরকম আমাদের যে কোল মাইনিংটা ওখানে আছে, এটা নিয়ে অনেক ঘটনায় আমাদের এখানে প্রচলিত। এবং একটা ঘটনা তখন সে আমাকে যে ঘটনাটা শেয়ার করেছেন তার ফাদারকে শেয়ার করেন, এবং ওই ঘটনাটা ছিল এইরকম যে তাদের খামারের বেশ কয়েকটা ঘোড়া এবং একজন রাখাল, যেটা হয় যে ওই কোল মাইনিং এর পাশে অনেক বড় মাঠ ছিল, সেখানে চড়তে গিয়েছিল ঘোড়া, এবং তারা ঠিক সন্ধ্যার পরে সবসময় চলে আসে ব্যাক করে। কিন্তু সেদিন যেটা হয় যে সেই ঘোড়াগুলা এবং সেই রাখাল আর ফিরেনি, এবং তারা যেটা করে যে যেহেতু রাখালও ফিরেনি, এবং তারা যে ওই রাখাল এবং ঘোড়ার খোঁজ করার জন্য ওনাদের গ্রামের থেকে প্রায় 2-3 জন লোক এবং ওই গ্রামের একজন প্রিস্ট ছিল, ওনার 3-4 জন মিলে সেই ঘোড়ার খোঁজ করতে বের হয়, এবং তাদের সাথে ছিল একটা রাইফেল, এবং তাদের হাতে লণ্ঠন ছিল এবং কারো হাতে ছিল মশাল, এবং সেগুলোকে নিয়ে তারা সেই মাঠের দিকে যেতে থাকে, গ্রামের সেই মাঠ, কোল মাইনিং এর পাশে যে মাঠটা সেই মাঠের দিকে। এবং তারা যখন সেখানে পৌঁছায়, অনেক খোঁজাখুঁজি করার পরেও তারা সেই রাখাল এবং ঘোড়ার কোনো খোঁজই পায় না, এবং একটা পর্যায়ে তাদের চোখে পড়ে ঘোড়ার বেশ কিছু গোবর, এবং সেটা হচ্ছে যে ঠিক কোল মাইনিং এর যে গেটটা যেটা সিল দ্বারা করে বন্ধ করে দেওয়া, ঠিক সেই গেটটার পাশে। এবং সব থেকে আজব বিষয় ছিল যে সেই গেটটার সবসময় বন্ধ থাকে এবং একটা রেস্ট্রিক্টেড এরিয়া, কেউ ভয়েও সেখানে যায় না, কেননা অনেকের ধারণা সেই কোল মাইনিং এর ভিতরে যদি কেউ ঢুকে সে আর কখনো সেখান থেকে ফিরে আসে না, সে সেখানেই হারিয়ে যায়, মিসিং হয়ে যায়, এরকম অনেক ধারণা। তো তারা যখন ওটা দেখলো যে ওটার গেটটা খোলা, তখন তারা বেশ ভয় পাওয়া শুরু করলো যে আসলে ঘটনাটা কি, এটার ভিতরে তো কেউ যায় না, আজকে গেটটা কেন খোলা, এবং এটার পাশে ঘোড়ার বেশ কিছু গোবর পড়ে আছে। তখন তারা চিন্তা করলো হয়তোবা ওই রাখাল ঘোড়াগুলোকে নিয়ে ওই কোল মাইনিং এর ভিতরে ঢুকেছে। এটা দেখার জন্য তারা কোল মাইনিং এর ভিতরে ঢুকে, এবং কোল মাইনিং এর ভিতরে যখন ঢুকে তারা বেশ কিছু সুড়ঙ্গ তাদের চোখে পড়ে, এবং ভিতরে এত পচা বাজে পোড়া গন্ধ ছিল, সেটা একদম অসহ্য লাগছিল তাদের কাছে। এবং সব থেকে আজব বিষয় ছিল মাইনিং এর ভিতরে এত ঠান্ডা, বাইরে থেকে আরো প্রায় 3-4 ডিগ্রি টেম্পারেচার নেমে গেছে, এরকম প্রচুর ঠান্ডা এবং প্রচুর বাজে গন্ধ। এবং তারা যখন একটা পর্যায়ে সেই সুড়ঙ্গটার পাশে এসে দাঁড়ালো, তাদের চোখে মশালের আলোয় যেটা ধরা পড়লো সেটা হচ্ছে যে কোল মাইনিং এর ঠিক ভেতর থেকে যে গর্তগুলা, সেখান থেকে মনে হচ্ছে দুটা অঙ্গারের মতো একটা আলো ভেসে আসছে, এবং সেটা আস্তে আস্তে 2টা থেকে 4টা থেকে 6টায় পরিণত হলো। এবং একটা সময় মশালের আলোতে তারা দেখতে পেল তাদের চোখের সামনে 3-4টা অনেক বড় বড় আকৃতির নেকড়ে, এবং ওগুলোকে নর্মাল যে নেকড়ে সেগুলোর থেকে হাইটও বেশি ছিল, এবং আকার আকৃতি অনেক বড় ছিল, এবং ওগুলো প্রচন্ড কর্কশ শব্দ করে তাদের চোখের সামনে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে তাদেরকে এখনই সেগুলো মেরে ফেলবে। এবং তারা যেটা তখন চেষ্টা করলো, এর হাতে যে রাইফেলটা ছিল সেটা দিয়ে গুলি করার চেষ্টা করলো, কিন্তু তখন সেই রাইফেলটা কাজ করছে না, অথচ রাইফেলটা কিন্তু তখন ঠিকই ছিল যখন তারা ভিতরে ঢোকে। এবং আরেকটা কথা এখানে আমি বলবো যে ওই স্পেসিফিক এলাকাটাতে কোনো ওয়াইল্ড এনিমেলস আগের থেকে ছিল না, কিন্তু তারপরে এই নেকড়েগুলো কোত্থেকে আসলো তারা কিছুই বুঝতে পারেনি, এবং এগুলো দেখতে এতটা ভয়ানক ছিল যে তারা প্রচন্ড ভয় পেয়ে যায়। এবং একটা পর্যায়ে তারা যেটা ফিল করলো যে তাদেরকে ঘিরে একটা ঠান্ডা বাতাস তাদেরকে ঘিরে সার্কেল করছে বারবার তাদেরকে, তখন ওই প্রিস্ট যে ছিল তাদের সাথে, উনি বুঝতে পারলো যে এটা আসলে কোনো নেকড়ে না, হয়তো বা কোনো খারাপ কিছু একটা এই কোল মাইনিং এ থাকে, খারাপ কিছু, ওইটা হয়তো বা নেকড়ের রূপ ধরে তাদের চোখের সামনে আসছে। এবং সে তখন সাথে সাথে বেশ কিছু মন্ত্র পড়া শুরু করলো নিজেদেরকে রক্ষার জন্য, কারণ আর কোনো রক্ষার কিছু তাদের কাছে নেই। এবং সাথে সাথে মন্ত্র পড়ার সাথে সাথে সেই নেকড়েগুলা প্রচুর
প্রচন্ড জোরে জোরে ডেকে উঠলো এবং একটা পর্যায়ে তাদের হাতের যে লণ্ঠন এবং মশালের আলো নিভে গেল। সে তখনও জোরে জোরে মন্ত্র পড়ছিল এবং তার কাছে মনে হচ্ছিল তারা সবাই একটা মানে গুহায় ফেসে গেছে এবং এখান থেকে বের হওয়া কোনোভাবেই সম্ভব না। ঠিক বেশ কিছুক্ষণ পর গ্রামের ভিতর থেকে আরো বেশ কয়েকজন লোক হাতে মশাল নিয়ে তাদেরকে খোঁজার জন্য সেই কোল মাইনিং এর ভিতরে ঢুকলো। ওই গ্রামের লোকজন যখন কোল মাইনিং এর ভিতরে ঢুকলো তারা দেখলো যে ভিতরে কিছু নেই, ভিতরে ঠান্ডা একটা পরিবেশ। দুজন লোক সেখানে সেন্সলেস অবস্থায় পড়া এবং তাদের যে মশালটা ছিল সেটা নেভা ছিল। এবং যেই জায়গাটা মানে যেই সুড়ঙ্গটার ভিতরে তারা মানে ওই নেকড়েগুলোকে দেখেছিল সেখানে কিছু কঙ্কালের মতো কিছু একটা পড়া এবং সেগুলো কি ছিল তারা কেউ জানে না, কারণ এর ভিতরে কেউ সচরাচর আসে না। এবং সব থেকে আজব বিষয় ছিল রাসেল ভাই, যেটা যে এখানে যে প্রথমে যে রাখালের খোঁজে আসলো সবাই এবং কিছু ঘোড়ার খোঁজে আসলো, তাদেরকে তো আর কখনই পাওয়া যায়নি। এবং সব থেকে ভয়ানক বিষয় ছিল এটাই যে যেই পিসটা ওখানে ছিল তাদের সাথে মানে সবাই ঠিক ছিল, কিন্তু পিসটাকেও আর কখনো খুঁজে পাওয়া যায়নি। তো এটাই ছিল একটা সবচেয়ে মিস্ট্রিয়াস একটা বিষয় এবং এটা আসলে কেউ আর বের করতে পারেনি। এবং সবাই ঘটনার পর থেকে যেটা হয় যে ওই কোল মাইনিং এর ভিতরে ভুলেও কখনো তারা যেত না এবং এটা ছিল অনেক আগের একটা ঘটনা। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাবো ঘটনায়। আমাদের কাছে এই মুহূর্তে যিনি আছেন বাবু ভাই, তার কাছে সেকেন্ড ঘটনাটা শুনবো। থ্যাংক ইউ রাসেল ভাই। এই কাহিনীটি আমাকে বলেছে নাহিদ খান। নাহিদ খানের বাসা হচ্ছে পল্লবীতে, মিরপুর। কাহিনীটা হচ্ছে নাহিদ খানের স্টুডেন্ট লাইফের কাহিনী। সে তখন কলেজে পড়তো ব্যাক ইন 90s। এবং সেই সময় আপনার এই যে জায়গাটা এখন আমরা যেটাকে বলছি যে আপনার উত্তরা and তার সাইডে যে আপনার জায়গাটা যেটাকে বলা হয় আপনার যে আশুলিয়া, এগুলো এরকম ডেভেলপ করেনি। বেশ খাল বিল টাইপের জায়গা ছিল অনেক। তো তখন নাহিদরা থাকতো হচ্ছে আপনার খিলক্ষেতের কাছে একটা জায়গায়। ওই জায়গাটাও বেশ আপনার পুরনো ছিল আর কি। পুরনো বলতে কি ব্যাকওয়ার্ড ছিল আর কি। এখন যেমন শহর হয়ে গেছে, আলো টালো অনেক বেশি, এয়ারপোর্টের কারণে রেডিসনের কারণে অনেক আলো, তখন এরকম ছিল না জায়গাটা। তো যাই হোক, ওখানে থাকতো নাহিদ খান। নাহিদ যখন ওখানে থাকতো ওনার পরিচিত বন্ধু বান্ধব ওই এলাকায় ছিল। তো একদিন ওর সাথে একটা মানে মেয়ের অ্যাফেয়ার হয়, তার বেশ ভালো ফ্রেন্ডশিপ থাকে। তো একদিন ওকে দেখা করার কথা বলে। ওর উত্তরার কাছে একটা জায়গা আছে, ওই জায়গাটা আপনার একটা খালের মতো, এখন সম্ভবত জায়গাটা সামওয়্যার অ্যারাউন্ড দিয়াবাড়ি টাইপের নাম, এরকম একটা জায়গায় আর কি। তোকে ডাকে বলে দেখা করার জন্য। তো নাহিদ আপনার ওখানে ওর এক ফ্রেন্ডকে নিয়ে মুভ করে ওই জায়গায়, সন্ধ্যার দিকে যায়। তো সন্ধ্যার দিকে যে ওখানে মানে আপনার ওই জায়গাটা যেখানে আপনার খাল, সেটার পাশে বসে ওর দুই ফ্রেন্ড মিলে আড্ডা মারতে থাকে এবং ওই মেয়েটা আসার কথা। তো ফ্রেন্ড ওকে বলে যে তোমার কাছে কি এটা একটু অড লাগে না, এরকম রাতের বেলা এখানে বসে আছো, প্রায় তো রাত হয়ে গেছে, এরকম মানে এরকম নীরব সময় কেউ এখানে আসে দেখা করার মতো অবস্থা না, কারণ জায়গাটা বেশ নীরব এবং মানে আর কি ভালো লাগছে না আমার কাছে। তো নাহিদ বলতেছে যে ওরা গাড়িতে করে আসবে, সো ডোন্ট ওয়ারি, তো আমরা জাস্ট দেখা করবো এখানে, ইটস ওকে। ওদের একটা মোটরসাইকেল ছিল তখনকার, আপনার H100S মোটরসাইকেল। তো বলছে যে এখানে অসুবিধা নাই, দেখা করে চলে যাবো। তোর ফ্রেন্ডটা এক পর্যায়ে বলে যে দেখ আমার কাছে ভালো লাগতেছে না, আমি চলে যাই। তো কথায় কথায় ওদের দুজনের মধ্যে মানে বেশ বাক বিতনটা হয়। ফ্রেন্ডটা বলে যে আচ্ছা ঠিক আছে আমি চলে যাই, আমার তোর লাগবে না, আমি আমার মধ্যে চলে যাই। তো ওখান থেকে ওর ফ্রেন্ড রাগ করে চলে যায় এবং নাহিদ কিছুক্ষণ চিন্তা করে যে ও যাচ্ছে সামনে, যে এখানে কি বাস গাড়ি কিছু পাবে কিনা। তো তারপরে যেহেতু রাগ তার, সে ওটা কেয়ার করে না, কারণ সে ইগারলি ওয়েট করতেছে তার সেই গার্লফ্রেন্ডের জন্য যে আসবে। আর নাহিদের একটা ব্যাপার ছিল, যখন ওর যে জিনিসটা বলে নেওয়া দরকার ছিল আগেই, যে নাহিদের ফ্যামিলিতে কিছু কার্স ছিল। এই কার্সটা হচ্ছে নাহিদের মা ওকে সবসময় মানে খুব দোয়া দুরুদ পড়ে রাখতো এবং বলতো যে তুমি একা কোথাও থাকবা না, মানে ও এই জিনিসগুলো অ্যাভয়েড করতো। গ্রামের বাড়িতে গেলেও ওকে দেখা যেত যে আপনার মানে ঘর থেকে বেরোতে দিত না রাতের বেলায় সব। তো কখনো সেই জিনিসটা সে মানে আপনার করেনি আর কি, মানে বাপ মার সাথে খুব ক্লারিফাই খুব একটা করেনি। সে শুনছে যে একটা কার্স ছিল ফ্যামিলি। অনেকেই আমাদের এই জিনিসটার সাথে হয়তো পরিচিত আছেন, যে অনেকেই বলে যে ফ্যামিলিতে একটা কার্স থাকে, এরকম অনেকে আছে, হ্যাঁ, অনেকে বিশ্বাস করে এটা। তো যখন রাত হয়ে যায় তখন সে নাহিদ আপনার ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে তখন। তো ওই সময় 90s রাসেল ভাই যারা মানে আপনার ইন্টারমিডিয়েট পাস করা ছেলেপেলেরা নিজেদেরকে বেশ বড়ই মনে করতো। এখন দেখা যাচ্ছে যে সবাই মানে বাচ্চা, আমিও আরো ছোট বয়সে চলে গিয়েছি বিদেশে। তো এরকম সময় আর কি মানুষ তখন মনে করতো বেশ বড়। তো নাহিদও নিজেকে বেশ গ্রহণ মনে করতো আর কি। তো যখন একলা কিছুক্ষণ থাকার পরে তাকে কিছুটা ভয় পেয়ে বসে, কারণ জায়গাটা বেশ একলা,
বসার মতো একটা ছোট জায়গা আছে, উঁচু একটা বেঞ্চের মতো, এখানে বসে আছে, কিন্তু আশেপাশে কেউ নাই, অন্ধকার হয়ে গেছে। তো এক পর্যায়ে ভাবে যে কি আসবে, এবং ওই সময় তো আপনার মোবাইল ফোনের যুগও না যে কল দিয়ে তাকে দেখবে। একসময় সে নিজেই মনে করে যে আমি এখান থেকে মুভ করে চলে যাই। তো তখন রাত 8টার মতো বেজে গেছে, প্রায় 7:30 8টা। তো এই সময় সে আপনার এক সময় যখন সে মেয়েটা না আসে, সে রওনা দেয় আপনার মোটর বাইক নিয়ে। তো যখন আসতেছে হঠাৎ করে সে একটা জায়গায় দেখে যে রাস্তার দুই পাশ থেকে ঝোপ এসে মানে রাস্তাটার উপরে মানে লেগে গেছে আর কি, মানে আকাশটা দেখা যায় না অতটুকু জায়গা, বেশ কিছু মানে ধরেন 50 ফিট বা 100 ফিট রাস্তা, আপনার উপরে দুপাশের গাছ এসে ঠেকে গেছে। ওইটা যখন সে পার হয়, হঠাৎ সে দেখে যে ওই ওখানে মানে রাস্তার মাঝখানে মনে হচ্ছে একটা মানুষ পা ছড়ায় বসে আছে, এবং মানে বেশ মানে মানে গায়ের মধ্যে মনে হচ্ছে ছালার মতো পড়া আর কি, মানে পাগল টাইপের যেরকম থাকে সেই টাইপের রাস্তার মধ্যে। এবং সে যখন আরেকটু কাছে যায়, হেডলাইটের আলো দেখতে পারে যে একটা মেয়ে মানুষ। তো ও কি করে ব্রেক করে আপনার দাঁড়ায়, ব্রেক করে দাঁড়ায়, হর্ন দিতে থাকে সরার জন্য। পেছন ফিরেছিল, ওর হর্নের শব্দ শুনে ওই মেয়েটা ঘুরে তাকায়। ঘুরে যখন তাকায় সে দেখে যে পুরো চেহারাটা কালো, মনে হচ্ছে ঝলসানো চেহারা, মানে অ্যাসিড দিয়ে ঝলসা দিলে যেরকম সেই টাইপের একটা চেহারা। তো প্রচন্ড ভয় পায় সে, প্রচন্ড ভয় পায়, এবং ও মনে করেন যে দোয়া পড়া অজান্তেই দোয়া পড়ে। এবং ওই সময় দেখে যে ওইটা ক্রল করে রাস্তার থেকে মানে পাশের ঝোপে ঢুকে গেল, মানে ক্রল করে মানে হামাগুড়িতে যেভাবে চলে যায় ওইভাবে তাড়াতাড়ি চলে গেল। তো ভয়ে একদম আপনার ঘাম ছেড়ে দেয়। সে তখন মোটর বাইক খুব স্পিডে টানে এবং টেলি সেখান থেকে বেরিয়ে একসময় তার এলাকায় আসতে সক্ষম হয় আর কি। তো ওর এলাকায় যখন ও ফিরে আসে আপনার খিলকেতন ওখানে, তখন ওই জায়গাটাও নিষিদ্ধ হয়ে গেছে আপনার। তখন এখানে নাকি কাঁচা বাজার টাজার বসতো কিছু, ওটার পাশ দিয়ে যে কোনো মতো ঢুকে সে তার বাসায় আসে। বাসায় এসে প্রচন্ড ওদের বাসাটা ছিল আপনার একতলা একটা বাড়ি, মানে একটু মানে বেশ বড় বাগান টাগান ফুলের গাছ টাছ আছে সামনে। ওখানে তাড়াতাড়ি মোটরসাইকেল রেখে সে বাসায় ঢুকে সে তার কিছুই মনে নেই, গোসল টোসল করে ঘুমায় পড়ে। ঘুমায় যখন পড়ে রাতের বেলা, সে হঠাৎ করে নাকি তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখে যে তার মাথার কাছে কি বসে আছে এবং একটা অবয়ব ছায়া মূর্তি, মানে এটা মানে আপনার পুরোপুরি একটা মানুষ না, মনে হচ্ছে যে দেখা যাচ্ছে না, আবার ছায়া মনে হচ্ছে। ঘরের মধ্যে আপনার হালকা আলো ছিল, ডিম লাইটও জ্বলতো না। এর মধ্যে সে উঠে বসে সে হঠাৎ করে মানে তাকায় দেখে যে বসে আছে সেটা একটা নারী মূর্তি বোঝা যাচ্ছে, এবং তার মুখটাও বোঝা যাচ্ছে, মুখের মধ্যে চোখ দুটো খুব ভালো মতো বোঝা যাচ্ছে। লাইক বলছে যে কালোর মধ্যে যদি সাদা কোনো চোখ আপনার মানে কেউ খুব বেশি হোয়াইট করে দেয়, জাস্ট লাইক দ্যাট। তো এটা দেখে না চিৎকার দিয়ে ওঠার পরে তার বাসার মধ্যে মানুষজন শব্দ পায়। একটু পরে তার বাবা এসে নক করে, এসে বলে যে কি হয়েছে তোমার, বাসার চিৎকার করতেছে কেন? তো সে তার বাবাকে বলে যে আজকে আমি একটু ভয় পাইছি। বাবার সাথে ফ্রি ছিল বেশ, বলে যে আমি এরকম রাস্তা দিয়ে আসতে গেছিলাম, এরকম বলে তোমাকে তো নিষেধ করছি, তোমার আম্মা নিষেধ করছে, সবসময় তোমাকে বিভিন্ন রকম আমরা প্রিকশন দিছি যে তুমি যাবা না, আমাদের ফ্যামিলির মধ্যে কিছু সমস্যা হয় ছেলেদের, এটা তোমাকে নিষেধ করেছে, তুমি কেন একলা ওই জায়গায় গেছো? তো শেষ পর্যন্ত বাবাকে এক পর্যায়ে বলে যে আমার এরকম এক ফ্রেন্ডের সাথে দেখা করার কথা ছিল, রাস্তায় এরকম হয়েছে। তো তার বাবা তাকে বলে, বাবা তোমাকে একটা জিনিস বলা হয়নি যে তোমার আমাদের ফ্যামিলির ছেলেদের উপরে এরকম একটা মানে খারাপ জিনিসের একটা আসর ছিল, এবং এটা আমরা অনেকদিন মানে আটকায় রাখছিলাম, মানে তাবিজ করে আটকায় রেখে দিয়েছিল, সম্ভবত সামহাও এটা তোমাকে পেয়ে গেছে, এবং এটা তোমার তো এখন তোমাকে করে ফেলবে আর কি। এরপর থেকে নাহিদের বিশাল সমস্যা হয়, তার পড়াশোনা আপনার মিসগাইডেড হয়ে যায় রাসেল ভাই, মানে সে আর ইউনিভার্সিটিতে আপনার মানে এনরোল করতে পারে না, এবং বেশ কোনো কাজে কর্মে তার মানে আপনার হয় না, মানে সে বেশ যেটাকে বলা হয় যে মাম এন্ড ডাম যে থিওরি যেটা হয় সেই জিনিসটা সে হয়ে যায় আর কি, বেশ এলোমেলো টাইপের হয়ে যায়। এবং তারপরে ঘরের মধ্যে পাগলামি করতো, অনেক রকম এলোমেলো করতো। এবং উনি যে ভিশন গুলোর কথা বলছেন, নাহিদ যে ভিশন গুলো যা হতো, মাঝে মাঝে মনে হতো যে ছাদের উপর থেকে কেউ ডাকছে তাকে, হ্যাঁ মানে খুব ছাদের উপর থেকে, হ্যাঁ ছাদের উপর তাদের যে একতলার যে ছাদটা ছিল সেখান থেকে কেউ মানে ডাকছে তাকে। তো আস্তে আস্তে হেঁটে যখন যেত দেখতো যে ছাদের মধ্যে ওরকম দাঁড়ানো, এবং সে একটা নারী মূর্তি দেখতো, একটা মেয়েকে দেখতো, এবং মেয়েটা সে দেখতো যে দূর থেকে এতটা খারাপ লাগতো না, যখনই সামনে যেত দেখতো খুব কুৎসিত চেহারা, কালো রঙের চেহারা, চোখগুলো মানে আপনার সাদা জ্বলতেছে, ইটস লাইক মানে বিভৎস কিছু একটা জিনিস। এবং পরবর্তীতে অনেক বছর নাহিদ এরকম ইসে থাকে, এবং পরবর্তীতে সে ঢাকা শহরের কোন একটা মানে আপনার একজন হুজুরের কাছ থেকে তাবিজ নিয়ে সে মোটামুটি একটু এগুলো থেকে মানে দূরে থাকার প্র্যাকটিস করে, এবং এখনো নাকি তার কিছু এরকম সমস্যা হয়, তাবিজের মোম শেষ হয়ে গেলে বা তাবিজ সাথে না থাকলে নাকি অনেক কিছু এরকম সে দেখে। সো হি গট পজেসড ফর গুড, মোটামুটি তাকে সরায় রাখাটাই কঠিন এখান থেকে আর কি। থ্যাংক ইউ ভেরি মাচ বাবু ভাই, আপনার ঘটনার জন্য আমরা ছোট বিরতিতে যাচ্ছি এবং বিরতির পরে আবারও ফিরে আসছি।
প্লিজ একটু আপনার নামটা বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন শুনে নিই আমরা, তারপর আপনার ঘটনায় যাই। ধন্যবাদ রাসেল ভাই। আসসালামু আলাইকুম লিসনার্স, আমি তানভীর বলছি, এসেছি সেন্ট্রাল রোড থেকে। সবাইকে ঈদের শুভেচ্ছা। জি বলুন। রাসেল ভাই, আমি কি রমিজ মিয়ার ঘটনাটি শেয়ার করবো? আচ্ছা, এই ঘটনাটি মুঠোফোন যুগের আগের ঘটনা। উত্তরবঙ্গের কোন একটি গ্রামের রমিজ মিয়ার ঘটনা। রমিজ মিয়া গ্রামে একটি মুদির দোকান চালাতো। ওই আপনার বিড়ি, সিগারেট, পান, তারপরে কম দামি বিস্কিট, এগুলো সে বিক্রি করতো। তো এগুলো তাকে কালেক্ট করতে হতো গঞ্জে গিয়ে। তো একবার সে গঞ্জে গিয়েছে এই সদাই কিনতে। আসলে গ্রামের লোকজন শপিংকে সদাই বলে। তো সদাই কিনতে গিয়েছে। তো সদাই কেনার পরে সে দেখলো যে একটা নতুন মুভি এসেছে, বাংলা মুভি। সে একটু সিনেমা দেখার পাগল। তো সে রাতে শোতে মুভি দেখে। তো মুভি দেখে সে সাধারণত হচ্ছিল যে সিনেমা শো শেষ হওয়ার পরে এলাকার লোকজন দু একজন পাওয়াই যায়। সে চিন্তা করেছিল যে তাদের সাথে সে গ্রামে ফিরে যাবে। তো গঞ্জের থেকে 3টা গ্রাম পরে হচ্ছিল, 4র্থ গ্রামটা হচ্ছিল তার, সে যেখানে থাকে। তো সে আনফর্চুনেটলি ওই দিন তার কোনো সঙ্গী সাথী সে পায়নি গ্রামে ফিরে যাওয়ার জন্য। তো সে গ্রামের মানুষ একাই রওনা দিল। হাতে তার একটা ব্যাগ আছে যেখানে সে তার সদাইগুলো আছে। তো সে যাচ্ছে, তো রাস্তাটা হচ্ছিল কাঁচা রাস্তা। তো রাস্তার একটা জায়গায় সে জানে যে এই জায়গাটা হচ্ছিল একটু অ্যাবনর্মাল, কারণ জায়গাটা হচ্ছিল একটা শ্মশান ঘাট আছে ওখানে। আর রাস্তার ঠিক ডান পাশে হচ্ছিল একটা, ওই শ্মশানের এরিয়াটা অনেক বড় ছিল। আপনার একটা পাশে হচ্ছিল জঙ্গল, সেটা রাস্তা ধার দিয়ে। জঙ্গলটা পার হওয়ার পরে হচ্ছিল ডান পাশে আরেকটা ছোট রাস্তা গিয়েছে, কাঁচা রাস্তা শ্মশানে যাওয়ার জন্য। আর তারপরে হচ্ছিল একটা খাল আছে, খালের উপর একটা ব্রিজ আছে। তো তাকে ওই রাস্তা দিয়ে যেতে হবে, কোনো অল্টারনেটিভ ওয়ে না। তো সে যখন রাস্তার ওই ঠিক জঙ্গলের কাছাকাছি চলে আসে, তো গ্রামের মানুষ সাধারণত এই ভয় থেকে দূর হওয়ার জন্য তারা জানে যে লোহা কিংবা আগুন সাথে থাকলে এই ভয়টা কম হওয়ার সম্ভাবনা আছে। তো সে ঠিক জঙ্গলের কাছাকাছি যখন আসে তখন সে একটা বিড়ি ধরায় যে আগুন সাথে থাকলে হয়তো বা কোনো কিছু হবে না, কারণ এই জায়গাটা সম্পর্কে আগেও কিছু শুনেছে, সেই জায়গাটা ভালো না। তো সে যখন জঙ্গলে বিড়ি ধরে জঙ্গলটা ক্রস করার জন্য রওনা দিয়েছে এবং হাঁটছে, হঠাৎ করে সে খেয়াল করলো যে জঙ্গলের ভেতর থেকে কিছু একটা তার পিছু নিয়েছে, বেরিয়ে এসে রাস্তায়। তো সে হাঁটা অবস্থায় সে পেছন দিকে একটু চোখে তাকিয়ে দেখে যে দুটো কুকুর তাকে ফলো করছে। তো কুকুর ফলো করছে ঠিক আছে, বাট একটু ভয় পেল। কারণটা হচ্ছিল যে কুকুরগুলো একটু অ্যাবনর্মাল। কুকুরগুলো যে সাধারণত গ্রামে যে কুকুরগুলো দেখা যায় সেই কুকুরগুলোর মতো না, তার সাইজ এবং তার মুখের যে অবয়ব সেটা একটু ব্যতিক্রম, এবং তার মুখ দিয়ে লালা ঝরছে এবং একটু সাউন্ডটাও একটু পিকুলিয়ার, এইভাবে একটা শব্দ করছে। তো সে ঘাবড়ে গিয়ে হাঁটার গতিটা বাড়িয়ে দেয়। বাড়িয়ে দিয়ে সে জঙ্গলটা যখন ক্রস করার পরে ডানে যে শ্মশানের রাস্তাটা, সেই রাস্তাটা সোজা গিয়ে সে ব্রিজে উঠে। ব্রিজে যখন সে উঠে, ব্রিজের ঠিক মাঝখানে যখন সে পৌঁছায়, তখন হচ্ছিল সে খেয়াল করে যে সে যেদিকে যাচ্ছে সেই জায়গাটায় একটা কালো অদ্ভুত একটা প্রাণী দাঁড়িয়ে আছে তার রাস্তাটাকে রোধ করে। এবং প্রাণীটার একটু বর্ণনা সে আমাকে যেটা দিয়েছে যে প্রাণীটা মাথা নেই। আসলে প্রাণীটা মাথা নেই এবং তার মুখের কাছে হচ্ছিল চোখ এবং মুখটা, এবং মুখটা হচ্ছিল লালা ঝরছে, এবং সেই যে কুকুরটা যে সাউন্ড করতো সেরকম একটা এই ধরনের একটা সাউন্ড করছে। তো সে ব্রিজের ঠিক মাঝখানে দাঁড়িয়ে চিন্তা করলো যে আমি এখন সামনে যাব কিভাবে এবং যাওয়াটা কি তার ঠিক হবে কিনা। সে চিন্তা করলো যে তাহলে আমি ব্যাক করি। সে তখন টার্ন করে যখন ব্যাক করার জন্য চেষ্টা করে, সে দেখে যে ঠিক অপোজিট সাইডেও ব্রিজের আরেক মাথায় সেম প্রাণী আরেকটা ওখানে দাঁড়িয়ে আছে রাস্তা রোধ করে। আচ্ছা, তার আর সামনে এবং পেছনে কোথাও যাওয়ার জায়গা নেই, এবং দুই পাশে হচ্ছিল ব্রিজে যে দুইটা প্রতিনিয়ত খাল যাচ্ছে। এখন খালে তো সে লাফ দিতে পারবে না, কারণ সেখানে যে কি হবে সে নিজেও জানে না, এবং নিচে পানি আছে। সে দাঁড়িয়ে আছে, এখন মানে সে প্রচন্ড ভয় প্লাস হচ্ছিল কি করবে সে নিজেও বুঝতে পারছে, অসহায় একটা অবস্থা। তো এই মুহূর্তে সে তার বিড়িটা প্রায় শেষ হয়ে গেছে। সে বুদ্ধি করে আবারও বিড়ি ধরল এবং বললো যে আমি কয়টা বিড়ি শেষ করেছি ওই দিন আমি জানি না। সাথে ওই বাতাস যে আসছে একটা পচা গন্ধ সে পাচ্ছে। অনেকক্ষণ পরে সে হঠাৎ করে খেয়াল করলো যে জঙ্গলের যে রাস্তা দিয়ে সে এসেছে সেদিকে একটা আলো দেখা যাচ্ছে। তো আলোটা দেখার পরে সে একটু হলো যে কিছু বোধহয় কেউ আসছে। তো
আলোটা আস্তে 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 কাছাকাছি যখন আসে, যখন জঙ্গলটার কাছে আসে, তখন সে বুঝতে পারলো যে একটা মোটরসাইকেল আসছে। তো মোটরসাইকেলটা যখন আপনার ব্রিজের কাছাকাছি চলে আসে, ব্রিজে যেখানে ওই তখনই লাইটটা যখন ব্রিজের দিকে পড়ে, তখনই হচ্ছে ওদের পানি দুটো লাভ দেয় হচ্ছিল আপনার ওই যে খালটা আছে, খালের মধ্যে লাভ দেয়, ওই শ্মশানঘাট বরাবর যে পাশটা আছে ওদিকে লাভ দিয়ে চলে যায়। তো চলে যাওয়ার পরে মোটরসাইকেলটা ব্রিজে উঠে, তখন মোটরসাইকেল স্কিড করতে নেয়, পড়ে যেতে নেয়, কারণ ওইখানে কোথায় কোনো পিচ্ছিল জাতীয় কিছু একটা ছিল। তো সেটা ক্রস করার পরে মোটরসাইকেলটা সরাসরি তার মুখের দিকে যায়, মোটরসাইকেলটা ব্রেক করে জিজ্ঞেস করে, এই রমেশ ভাই তুমি এখানে কি করো? তো সে যেহেতু তার মুখের দিকে হচ্ছিল লাইটটা, হেডলাইটটা জ্বলাচ্ছে, সে তো বুঝতে পারছে না যে আসলে আরোই কে। তো সে বলে যে কে? তো বলে যে আমি। তখন সে চিনতে পারে যে তাদের যে এলাকার যে চেয়ারম্যান আছে, সে চেয়ারম্যান সাহেব হচ্ছে মোটরসাইকেল করে যাচ্ছে, হয়তো বা তার কোনো অন্য কোথাও কোনো কাজ ছিল বা গঞ্জে গিয়েছিল, সে ব্যাক করছে। তো বলে যে চেয়ারম্যান সাহেব আমি তো এখানে এরকম পরিস্থিতিতে পড়েছিলাম, এইরকম এই ঘটনা হচ্ছে। বলে তুমি তো জানো না এই জায়গাটা ভালো না, তুমি এই এত রাতে এখানে যাচ্ছ কেন? তো যাই হোক, পরে রবিজ মেয়েকে সে রেস্কিউ করে নিয়ে আসে, তার বাড়িতে নামিয়ে দিয়ে যায়, এবং রবিজ মেয়ে বলে যে এরপরে আর কখনোই আমি একা ওই রাস্তা দিয়ে আমি কখনোই যাইনি, এবং আমার যা কিছু করার আমি দিনের মধ্যেই করে ওদিকে ব্যাক করতাম। এই হচ্ছে রাসেল ভাই ঘটনাটা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন, আমরা চলে যাব আমাদের পরবর্তী অতিথির কাছে এবং তার কাছে আমরা তার ঘটনাটা শুনবো। আপনার ঘটনাটা যদি আমাদের একটু ছোট্ট করে বলতেন, আমরা শুনতাম আপনার ঘটনাটা। তার আগে জানি যে আপনি কোথা থেকে এসেছেন, আরেকবার যদি বলতেন। হাই লিসনার্স, আমি নিলয়, আমি এসেছি মিরপুর মাজার রোড থেকে। ওকে। আমার স্টোরিটা ভাই বেসিক্যালি 2015 এর জানুয়ারি মাসে লাস্ট ইয়ার কোন একটা ডের স্টোরি এটা। অ্যাজ ইউজুয়াল রাত্রেবেলা ওই দিন আমি ঘুমানোর জন্য প্রিপারেশন নিতেছিলাম, টাইমটা ছিল প্রায় 1টার মতো। সো আমি ঘুমানোর জন্য প্রিপারেশন নিতেছি, আমার রুমের বেডের পিছন সাইডে একটা উইন্ডো আছে। সো আমি ঘুমানোর আগে প্রত্যেকদিন এই উইন্ডোর সাথে একটা পর্দা আছে, পর্দাটা একটু ঠিক করে নেই। তো সেই দিন অ্যাকচুয়ালি পর্দাটা ঠিক করার জন্য উইন্ডোটার কাছে গেছি, এখন পর্দাটা ঠিক করতেছি। সাডেনলি অ্যাকচুয়ালি ভাই আমার চোখটা একটু বাইরে আকাশের দিকে পড়ে। এখন আকাশের দিকে পড়ার পরে আমার যেটা হয় বাইরে 3-4টা বিল্ডিং পরে একটা বাসার রুফের সাইডে কমলা শেপের সার্কেল টাইপের, অ্যাকচুয়ালি খুব ছোট একটা সাইজে একটা সার্কেল শেপ, এখানে স্টে করে স্টিল দাঁড়ায় আছে। তো এরকম খুব ইন্টারেস্ট নিয়ে অ্যাকচুয়ালি জিনিসটার দিকে তাকায় আছি কয়েক সেকেন্ড, 3 থেকে 4 সেকেন্ড আমি দেখতেছি। হঠাৎ করে জিনিসটা অ্যাকচুয়ালি ভ্যানিশ হয়ে গেল 3-4 সেকেন্ড দেখার পরে। সো এরপর আমি জিনিসটা খুব অ্যাকচুয়ালি একটা কিউরিয়াস হয়ে জিনিসটার দিকে তাকায়, সে আবার ভ্যানিশ হয়ে গেল। সো আমি ট্রাই করতেছি নেক্সট টাইম আবার এটাকে দেখা যায় কিনা। সো এরপরে আবার 3-4 মিনিট পরে জিনিসটা আমি আবার দেখতে পেলাম, এই সার্কেল শেপের কমলা শেপটাকে। এইবার ভাই যেটা অ্যাকচুয়ালি ইন্টারেস্টিং ব্যাপার, যেটা যে ফার্স্ট টাইম যখন যেটা দেখছিলাম সাইজ যতটুকু ছিল, সেকেন্ড টাইম আমি এখন যতটুকু দেখতে পেলাম আগের চেয়ে সাইজটা একটু বেড়ে গেছে। এরপরে ভাই আবার 3-4 সেকেন্ড পরে জিনিসটা ফার্স্ট টাইমের মতো এবার অ্যাকচুয়ালি ভ্যানিশ হয়ে গেল। বাট সেকেন্ড টাইম যেটা হলো যে এতক্ষণ আমি জিনিসটার একটা দেখতেছিলাম সার্কেল শেপটা, বাট এবার একটা থেকে ওটা 2টা হয়ে গেছে, বাট 2টারই একই সাইজ। সো প্রত্যেকবারই 2টা একসাথে হয়ে 3-4 সেকেন্ড টাইমিং নিয়ে একসাথে আসতেছে, এবার ভ্যানিশ হয়ে যেতেছে জিনিসটা। সো এরকম কন্টিনিউয়াসলি চলতেছে, আমি অ্যাকচুয়ালি বুঝতে পারতেছি না এখানে হইতেছেটা কি, কন্টিনিউয়াসলি এরকম আসতেছে আবার ভ্যানিশ হয়ে যেতেছে। এরপরে কিছুক্ষণ পরে যেটা দেখতে পাইলাম যে 2টা ছিল এতক্ষণ। তো এরপরে কিছুক্ষণ পরে 3-4 সেকেন্ড পরে জিনিসটা 3টা হয়ে গেল, বাট সাইজটা অনেকটা বড় হয়ে গেছে। আমি বুঝতেছিলাম না যে আমার অ্যাকচুয়ালি হ্যালুসিনেশন হইতেছে নাকি সারাদিন অনেক টায়ার্ড ছিলাম, সো উল্টাপাল্টা রাত্রে হলে সব জিনিস দেখতেছি। সো আমি আমার ডাইনিং রুমে তখন আব্বু আম্মু ডিনার করতেছিল, সো আমি বাবার ডিনার অলমোস্ট তখন ডান। সো আমি ডাকলাম যে রুমে আসো। তো 3-4 সেকেন্ড পরে বাবা আমার রুমে আসলো, বলতেছে যে কি হয়েছে। আমি তখন বলতেছি যে আমার উইন্ডোর কাছে একটু আসো। তো আসার পরে কোশ্চেন করতেছে কি হয়েছে, আমি বলতেছি যে একটু দূরে দেখো তো কিছু দেখতে পাও নাকি। আমি খালি ওই
কথা বলছি তখন জিনিসটা আগের মতোই টাইমিং নিয়ে ভ্যানিশ হয়ে গেছে। তো আমরা জিজ্ঞেস করতেছি যে কই, কিছু তো দেখতে পেতেছি না। আমি বললাম যে একটু ওয়েট করো, দেখতে পাবা। এই কথাটা জাস্ট বলছি, এরপরেই স্টিল ওই জিনিসটা আবার অ্যাকচুয়ালি বের হইলো ওখান থেকে, যেমন আগের মতো ভ্যানিশ হইতেছিল। এইবার ফার্স্টের সাইজ গুলো অনেক বেড়ে গেছে। অ্যাকচুয়ালি মনে হইতেছে যে এক একটা আগুনের গোলার মতো অ্যাকচুয়ালি সাইজ হয়ে গেছে, আর অনেকটা স্মুথলি মুভ করতে করতে অনেকটা আগে আসছে এই সার্কেল শেপের জিনিসটা। তারপরে আমি বাবারে জিজ্ঞেস করতেছি যে এটা কি অ্যাকচুয়ালি, তো বাবাও কিছু বলতে পারতেছে না। তো এরপরে আমার ফ্যামিলির আর যার মেম্বার ছিল, আম্মু আসলো উইন্ডোর কাছে, আমার বড় আব্বু আছে, ও আসলে ছিল। আমার মোটামুটি ফ্যামিলির সবাই মিলে অ্যাকচুয়ালি জিনিসটা দেখলাম, যে এমন না যে আমার হ্যালুসিনেশন হইতেছে, আমি রাত্রেবেলা ভুল টুল দেখতেছি, এমন না। ফ্যামিলি যে কজন মেম্বার ছিল সবাই অ্যাকচুয়ালি একসাথে আমরা এই জিনিসটা দেখলাম। সবারই একটা কোশ্চেন ছিল এটা কি অ্যাকচুয়ালি। সাডেনলি আমি থিঙ্ক করি যে আমি দেখি এটা অ্যাকচুয়ালি পিক ক্যাপচার করা যায় নাকি। সো আমি ফোন নিয়ে গ্রিলের বাইরে ফোন নিছি, নিয়ে অ্যাকচুয়ালি পিকটা ক্যাপচার করার ট্রাই করতেছি। বারবার ফোকাসটা এটার উপরে পড়তেছিল, তখন স্টিল এটা মুভ করতেছে, সাইজ বড় হইতেছে, আগের বার যতটুকু ছিল স্টিল চলতেছে এরকম। প্রায় 10 মিনিটসের মতো অ্যাকচুয়ালি এটা হয়েছে, বাট মুভমেন্টটা এটা যেটা ছিল যে খুব স্মুথলি আস্তে আস্তে মুভ করতেছে ভ্যানিশ হইতেছে। এট লাস্ট আমি ভাবছিলাম এতক্ষণ তো 3টা হয়েছে, লাস্টে মেবি 4টা 5টা এরকম কিছু একটা হবে, বাট লাস্টের টাইম এসে জিনিসটা অ্যাকচুয়ালি একবারেই ভ্যানিশ হয়ে গেল। এতক্ষণ যে ভ্যানিশ হওয়ার পর এটা দেখা যেতেছিল সার্কেল টাইপের গোলাচিটা, বাট এরপরে ওটা দেখা গেল না। আমি অ্যাকচুয়ালি এরপরে এই ঘটনাটা ভুলে গেছিলাম। বলেন। এরপরে স্যার কয়েকদিন পরে আমি একটা জিনিস যেটা জানতে পারি, আমি আগে এই ম্যাটারে জানতাম না, যে আমাদের বাসার আমার একটা ফ্রেন্ড আছে, ওরকম একদিন রাত্রেবেলা ছাদে উঠছে, তো ছাদে উঠে ঘোরাঘুরি করতেছে, হঠাৎ অ্যাকচুয়ালি যে সার্কেল টাইপের আগুনের গোলার মতো শেপটা ফার্স্ট টাইম আমি যে বাসার ছাদের উপরে দেখছিলাম, ও অ্যাকচুয়ালি ওই বাসার ছাদের উপরে জিনিসটা দেখতে পায়। বাট আমি যেমন দেখছিলাম যে 2টা থেকে 3টা হইতেছে, আবার ভ্যানিশ, তো অ্যাকচুয়ালি এরকম দেখে নাই। ও দেখছিল যে একটাই শেপ, বাট স্যার অনেকটা বড়, এন্ড অ্যাকচুয়ালি এক জায়গায় ছাদের উপরে। ব্যাপারটা হচ্ছে যে এখানে যে জিনিসটা আপনি দেখেছেন এটা কেন দেখেছেন? এটা আমি আমি নিজেও জানি না। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে আবারও ফিরে আসবো। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখন আপাতত গেস্টদের এক্সপিরিয়েন্স গুলো শুনবো, অ্যান্ড ইন দ্য মিন টাইম আপনারাও আমাকে এসএমএস করুন, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ, আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে আছে। আমি শুনতে আপনার কাছে যে আপনি ঢাকা থেকে, আপনি শাহজাহানপুর থেকে এসেছেন, রাইট? জি জি, আপনি বলেন। হ্যালো ডিয়ার লিসনার্স, আপনি কোথা থেকে এসেছেন? তারেক রহমান, শাহজাহানপুর থেকে এসেছেন। তারেক রহমান, কি ঘটনা আপনার? আমি যে জানি যে আপনাদের বাসায় বেশ উইয়ার্ড সব ঘটনা ঘটছে। গ্রামের বাসায়, গ্রামের বাসাটা কোথায়? ফেনীতে। আচ্ছা, সেখানে খুব উইয়ার্ড ঘটনা ঘটছে এবং বেশ অনেক দিন ধরে। সো কি হচ্ছে সেখানে? আমি প্রথমে বলি যে আমার এক ফুপু আমাদের বাড়িতেই থাকে, এবং উনি এবং আমরা একই বাড়িতে, কিন্তু আমাদের ঘর আলাদা। এবং আমার ফুফাতো ভাই ছিল 6 জন, এর ভিতরে 5 জনই থাকতো দেশের বাইরে। তো 2001-এ যেটা হয় যে আমার ফুপুরা আলাদা একটা ঘর করে, এবং সেই ঘরটা করে হলো ঘরে মানে বাড়ি একদম এক সাইডে, যেখানে ছিল অনেক ঘন জঙ্গল ছিল, অনেক পুরনো গাছপালা ছিল। তো ঘর করার পর যেটা হয় যে বিভিন্ন ধরনের ঘরটা তৈরি হওয়ার পর বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয়, এবং ফার্স্ট যে প্রবলেমটা ক্রিয়েট হয় যে 2 মাস পরে জানতে পারে যে যেই ওনাদের যে মিস্ত্রিটা ছিল, প্রধান মিস্ত্রি, ঘরটা যিনি তৈরি করেন, তার একটা পা বাঁকা হয়ে যায়। আচ্ছা, তো এরপরে বিভিন্ন ভাবে ওনারা এই খবরটা এখানে আসে, এবং জানার পর যেটা হয় যে ওই মিস্ত্রি বিভিন্ন কবিরাজ দেখায়, এবং দেখানোর পর যেটা হয় যে বলে যে কবিরাজরা যেটা বলে যে এই যে ঘরটা তৈরি করেছেন উনি, এই ঘরটার একটা সাইড ছিল বাঁকা, যে কারণে ওনার একটা পা বাঁকা হয়ে যায়। তো এই থেকে 1.5-2 বছর পর থেকে নানা মানে একদমই কবিরাজের মতামত। হ্যাঁ, কবিরাজের মতামত। হ্যাঁ, তারপর তো এর 1.5-2 বছর পর থেকে বিভিন্ন ভাবে প্রবলেম হতে থাকে। যেমন তখন আমার একটা ভাবি ছিল, বড় ভাবি বিবাহিত ছিল, একটা ভাই। তো ওই ভাবির রুমে বিভিন্ন ধরনের সমস্যা হতো, দেখা যেত যে আলমারির ভিতর বিভিন্ন আওয়াজ করতেছে। সেই আওয়াজগুলো কেমন? হ্যাঁ, একটা বাচ্চা যেভাবে কাঁদে ওইভাবে কাঁদতো। এটা কি দিনে হতো নাকি রাতের বেলা এটা বেশি শোনা যেত, যখন ঘুমাতে যেত তখন আর কি এই প্রবলেমটা হতো। আর দেখা যেত ভাঙচুর করতে, যেরকম একটা গ্লাস নিচে ফেলে আমরা যে ভাঙার আওয়াজটা শুনবো, এরকম নানা রকম ভাঙার আওয়াজ
আওয়াজ শোনা যেত। তো তারপর ভাবি যেটা ছিল যে উনি কখনো ভয় পেতেন না এই জিনিসগুলা। ওকে। হ্যাঁ, ভয় না পেয়ে উনি ওই ঘরটাতে থেকে যেতেন এবং প্রথম উনি কাউকে এই ব্যাপারটা জানাননি। তারপর বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের আমার ভাই বড় ভাই যখন বাইরে থেকে আসে তখন উনি এই প্রবলেমটা দেখতে পান। যেটা দেখতে পান যে উনি একদিন রাত্রের বেলায় বাইরে এসেছেন, যেটা ঘরটা যেরকম ছিল আমি ঘরটার বলি যে ঘরটা ছিল এক সাইডে ছিল 3টা রুম আর এক সাইডে ছিল 4টা রুম। ওকে। এবং মাঝখানে ছিল যেটা করিডোর, মানে সবাই হাঁটা করতো, হাঁটা আসা যাওয়া করতো। এবং উনি যখন বাইরে হলেন রুম থেকে উনি দেখলেন যে একটা মেয়ে শাড়ি পরা অনেক লম্বা। তো যখন মেয়েটা হাঁটতেছে করিডোরে এবং যখনই ওনার দিকে তাকালো তো মেয়েটা কি হলো আস্তে আস্তে ছোট হয়ে গেল, দেখা যায় আস্তে আস্তে একদম ছোট হতে হতে ওটা একসময় মিলিয়ে গেল। তো উনি এই ব্যাপারটা দেখার পর তেমন ভাবে গুরুত্ব দেন না এবং কাউকে বলেন নাই। তো এরপরে বিভিন্ন ভাবে আরো সমস্যা হতে থাকে। তো সমস্যা হওয়ার পর যে এর মাঝে আমার 2 নাম্বার ভাই যিনি উনিও বাইরে থেকে আসেন, আসার পর বিয়ে করেন। বিয়ে করার পর আমার বড় ভাবে কিছুটা সমস্যা হয়। বড় ভাবে একটা রোগ ধরা পড়ে যেটা হচ্ছে যে ওনার মুখ দিয়ে এবং যে লোমকূপ গুলো আছে রক্ত ঝরতো আর রক্ত ঝরতো এবং বিভিন্ন ডাক্তার দেখানোর পরে কেউ কিছু ধরতে পারে নাই। এবং আপনি বলছেন যে আপনারা ঢাকাতেও চিকিৎসা করেছেন, বিভিন্ন জায়গায় চিকিৎসা এবং করেছেন। ঢাকাতে সময়টা হাসপাতালে ছিল প্রায় 3 মাস ভর্তি ছিল। তো সময়টা ভর্তি করার পর ডাক্তাররা যেটা ওইখানে প্রথম ধরা পড়লো যে ওনার রক্তকণিকা ড্যামেজ হয়ে যায়। তো এইভাবে এখানে চিকিৎসা হতে থাকলো। এরপর বাড়িতে নানা রকম ভাবিরা আরো দেখতে পেলো যে ঘটনাগুলো যে মেজো ভাবির রুমে নানা রকম এই আওয়াজগুলো সেম আওয়াজগুলো আবার মেজো ভাবির রুমে হওয়া শুরু হচ্ছে বউ আসলেন তারপরেও ঠিক একই ধরনের একই রকম ঘটনা ঘটছে। তারপর দেখা যায় যে আমরা যেটা বলি যে বোবা ধরলে যেরকম হয় আর কি, যে চেপে ধরে বা নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, এইরকম ভাবে বিভিন্ন ধরনের প্রবলেম হয়ে থাকলো। তো আমার এর ভিতরে আবার আমার 3 নাম্বার ভাইটাও বিয়ে করে। 3 নাম্বার ভাই বিয়ে করার পর যেটা হয় যে ভাবি আমার যে বড় ভাবিটা ছিল উনি আরো অসুস্থ হয়ে যায়। আচ্ছা। তো এক সময় দেখা যায় যে উনি মারা যায়। আচ্ছা। মারা যাওয়ার সময় যে ওনার যে ডিটেলস গুলো দেখা যায় যে চুল সব উঠে যায়। উনি যখন মারা গিয়েছিল তখন ওনার মাথায় একটাও চুল ছিল না, প্লাস উনি একদম শুকনা হয়ে যান। আচ্ছা। তো এইভাবে মারা যায়। তো এই কিছুদিন পরে যেটা ধরা পড়ে যে আমার 2 নাম্বার যে ভাবি, দ্বিতীয় ভাবি মেজো ভাবি, ওনারও ঠিক একই সেম সমস্যাটা ধরা পড়ে কিছুদিনের মধ্যে। হ্যাঁ, কিছুদিনের মধ্যে যে রক্ত ঝরতেছে প্লাস লোমকূপ গুলা দিয়ে রক্ত বোঝা যাচ্ছে। সেম আপনার মানে বড় ভাবির যে প্রবলেম হয়েছিল একই প্রবলেম তার শুরু হয়ে গেছে। একই প্রবলেম। ওকে। তো ওনাকেও সেম একই ভাবে এখনো চিকিৎসা চলছে ওনার, এখনো উনি ওইভাবেই আছে। তো এর ভিতরে আমার 4 নাম্বার ভাই যেটা উনিও বিয়ে করেন। তো উনি বিয়ে করার পর যেটা হয় যেহেতু ওনারা গ্রাম থেকে শহরে চলে আসে, মানে ফেনীতে চলে আসে, ওইখানেই থাকা দেওয়া শুরু, ওইখানে থাকা শুরু করে। কেন? যে বিভিন্ন ঘর ওনাদের যে ঘরটা ছিল এটা প্রবলেমের জন্য দেখা যাচ্ছে যে ভাবিরা থাকতে যাচ্ছে না এখানে, হয়তো ভাইয়াদেরও ইন্টারেস্ট নেই ওইভাবে যে স্ত্রীরা অসুস্থ হয়ে পড়তেছে, এই জন্য ওনারাও চাচ্ছিলেন যে কিছুদিন বাইরে থাকার জন্য। আচ্ছা। তো ওনারা বাইরে গেলেন, বাইরে থাকলেন কিছুদিন। তো 4 নাম্বার ভাইও বিয়ে করলো, দেখতেছে এখন কারোর প্রবলেম হচ্ছে না, কোনো ভাবিরাও তেমন কিছু দেখতেছে না। মানে যখন আপনারা ওই শহরটা মানে গ্রাম ছেড়ে শহরে আসলেন তখন আর কারো কোনো ধরনের প্রবলেম হয়নি। তখন কি কেউ কিছু দেখতেন মানে যে না, কেউ কিছু দেখতেন না, কোনো ভাবি কিছু ওইভাবে দেখেনি। তো যেটা হওয়ার পর ওনারা আবার এভাবে যখন 1 বছর ওনারা ওইভাবে বাইরে থাকলেন, থাকার পর ওনারা আবার গ্রামে চলে আসলেন, গ্রামের বাড়িতে, যেহেতু এখন ভাবিদের কোনো প্রবলেম হচ্ছে না আর সবাই মোটামুটি ভালো আছে, এই জন্য ওনারা আবার গ্রামে চলে আসেন। গ্রামে আসার পর যেটা হয় যে আবার প্রবলেম শুরু হয়, যে আমার 4 নাম্বার ভাবি যেটা ওনার সাথে এখন প্রবলেম শুরু হয় এবং কিছুদিন পর ওনার কিভাবে সেম প্রবলেম সেম একই প্রবলেমটা ধরা পড়ে। ওকে। হ্যাঁ, ওনার শরীরটা দেখা যাচ্ছে যে ফুলে যায়, তারপর রক্ত মানে দুর্বল হয়ে পড়ে। তো ডাক্তার দেখানোর পরে প্রথম যেটা হয়েছিল যে ডাক্তার বলেছিল যে হয়তো বা রক্ত শূন্যতা, এই কারণে এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা। তো ঢাকায় আমরা যখন নিয়ে আসি তখন ঢাকায় ডাক্তার পরীক্ষা করে এবং দেখা যায় যে সেম একই রক্তকণিকা ড্যামেজ। আমার 3 ভাবি একই সমস্যা, সেম ভাবে তারা আক্রান্ত হয়েছেন এবং তাদের মধ্যে বড়জন তিনি মারা গিয়েছেন। এবং এরপর আমার ওই বড় ভাই আবার বিয়ে করেন। বিয়ে করার পর যেটা হয় যে এই ঘরে আবার ওনারা কি করেন যে এভাবে থাকার পর যখন দেখলেন যে 4 নাম্বার ভাবিটা অসুস্থ হয়ে পড়লো তখন ওনারা আবার শহরে চলে আসেন। আচ্ছা। এখন পর্যন্ত ওনারা ফেনীতে আছেন, শহরে আছেন, এখন আর বাড়িতে যাননি ওনারা। ওকে। তো এরা যেটা হয় যে এগুলো প্রবলেম হয়েছে আপাতত। যে এরপরে এমনি আমার ভাইরা যেটা হচ্ছে যে ভাইটা আমার বাড়িতে থাকতো উনি বিভিন্ন ধরনের প্রবলেম দেখতে পেরেছেন। যেমন উনি ফেনীতে থাকতেন, তো উনি কি করতেন যে প্রতি বৃহস্পতিবার বাড়িতে রাত্রে বাড়িতে গিয়ে থাকতেন। তো বাড়িতে থাকার পর যেটা এক রাতে হলো কি যে
ফ্যান চলতেছে, ফ্যানটা হঠাৎ অস্বাভাবিক জোরে ঘোরা শুরু হয়ে গেল। তো উনি যেটা দেখলেন যে কেউ একজন তাকে চেপে ধরতেছে, আর নখগুলো বড় বড়, দাঁতগুলো মানে বড় বড় এই টাইপের। তো উনি কোন রকম সুরে একটা পরে, মানে এটা হচ্ছে কি ওই যে বোমা ধরার মতো হ্যাঁ যে ব্যাপারটা। যেরকম হয় আর কি, ওইভাবেই উনি একটা সুরা পরে দৌড় দিয়ে ঘর থেকে বের হয়ে গেলেন। তো উনি আর ওই রাত্রে এখানে ছিলেন না। এরপর থেকে মোটামুটি কেউ আর এখানে থাকে না। তারপর যেটা হয় যে আমরা ভাইয়েরা বিভিন্ন ভাবে, হুজুর বলেন বা কবিরাজ বলেন, আমরা বিভিন্ন ভাবে ওইটা হয়েছে, এবং কোন হুজুরই কোনো ধরনের সমাধান দিতে পারে না এখন পর্যন্ত। কিন্তু সবার কথায় যেটা মিল ছিল, মানে ম্যাক্সিমাম হুজুর যেটাই বলেছেন যে যেহেতু জায়গাটা পুরনো এবং জায়গাটার গাছগুলো যেহেতু অনেক আগে লাগানো, অনেক পুরাতন গাছ ছিল, এবং আমরা যেটা জানি যে গ্রামে বা শহরে যেখানে হুজুররা কি করে যে যদি কোনো জিন খারাপ থাকে তাহলে তাকে বোতলে আটকায় রাখে। আমি এখানে একটা কথা বলবো যে বোতলের ব্যাপারটা যেটা বললেন, আমি নাম বলতে পারছি না একদমই, কিন্তু আমাদেরই খুবই মানে আমাদের সাথে রেগুলার আছেন এরকম মানুষের কাছ থেকে, বা আমরা শুনেছি যে হ্যাঁ অনেকেই বলেছেন এই ব্যাপারটা যে হ্যাঁ যে বোতলে ভরে ফেলার যে ব্যাপারটা, এটা ঠিক আমি নিজে কোনোদিন দেখি নাই, কিন্তু আমি শুনেছি যে এরকম ধরনের ঘটনা ঘটে অনেকের কাছে, আমি এই জিনিসটা শুনেছি। আমি যেটা দেখেছি যে আমাদের এলাকায় যে হুজুর আছে ওনার রুমে আমি এই জিনিসটা দেখেছি, বোতল? যে চারপাশে বোতল লাগানো। মানে পরে আমি আমার আব্বুকে জিজ্ঞেস করলাম একদিন বাসায় যে এটা কেন। পরে বললো যে এখানে জিনদের আটকা, যারা খারাপ থাকে ওদেরকে এখানে মানে ধরে আটকায় রাখা হয় আর কি, শাস্তি স্বরূপ এটা। তো যেটা হয় যে ওনাদের গাছগুলো কাটা, যখন বিল্ডিংটা তৈরি করা হয় তখন গাছগুলো কাটা হয়, এবং গাছগুলো যখন কাটা হয় তখন ওইখানে যে আমরা যেটা বলছি যে বোতলে ভরে যে জিনদেরকে রাখা হয়, খারাপ জিনদেরকে। তো স্বাভাবিক যে একটা যখন ঘর করার জন্য যখন পিলারটা তৈরি করা হয় তখন গর্ত করতে হয়, এবং এখানে যে বোতলটা ছিল সেটা ভেঙে যায়, যার কারণে কি হয় যে ওখানে যে জিনগুলো ছিল ওরা বেরিয়ে আসে। বেরিয়ে আসার পর যে ঘরের পাশেই বড় একটা আম গাছ, অনেক পুরাতন একটা আম গাছ আছে, ওরা এখন হুজুরা যেটা বলছে আর কি, ওরা ওইখানেই থাকতেছে বর্তমানে। আচ্ছা, এবং ওই জিনগুলা যেটা বলছে যে ওরা এই ঘরে কাউকে থাকতে দিবে না, প্লাস ওরা 7 জন মহিলাকে খাবে, মানে ইফেক্ট করবে ওরা, মানে তারা 7 জন মহিলার ক্ষতি করবে আর হ্যাঁ, কি। ক্ষতি করবে। এবং খুব আশ্চর্যজনক ভাবে আমি জানি না যে আপনারা যারা শুনলেন এতক্ষণ এই ঘটনাটা তারা খেয়াল করেছেন কিনা, যে এখানে আপনি বলছেন একটা ফুপু আছে, আপনার যে ফুপু সেই ফুপুর কি কোনো প্রবলেম হয়? না, ফুপুর প্রবলেম হয় না। আমি আগে যেটা বলছি যে কেউই থাকে না, শুধু একমাত্র আমার ফুপুই থাকে বাড়িতে এখন। মাঝে মাঝে উনি দেখা যায় উনি ফেনীতে থাকে, তারপর দেখা যায় যে উনি কোনো ওকেশনে আসলেন 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাস উনি একলাই একটা ঘরে একটা রুমে কিন্তু তার আছেন, কখনো কিন্তু কোনো ওনার problem কখনো হয় না? কোনো প্রবলেম ক্রিয়েট হয় না। এবং উনি কখনো কোনো কিছু দেখেন? হ্যাঁ, দেখেন উনি। তো আমি এই ঘটনাটা শুনে আমার যেটা মনে হচ্ছে যে যাই থাকুক না কেন, এই বাসায় নতুন কেউ মানে ফ্যামিলির কেউ মানে রক্তের সম্পর্কের নয় এরকম কেউ আসলেই প্রবলেমটা তার সাথে হচ্ছে। মানে যাদেরকে বিয়ে করে নিয়ে আসছেন তারা ডেফিনেটলি আপনাদের ফ্যামিলির না, আপনাদের ফ্যামিলির বাইরের মেয়েগুলোকেই বিয়ে করে নিয়ে আসছেন, এবং বিয়ে করে নিয়ে আসার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে বাইরের মানুষকে তারা করছে ক্ষতিটা, কিন্তু ঘরের মানুষ বা ঘরে যারা মেয়েরা আছে তাদের কোনো ক্ষতি হচ্ছে না, ঘরের ছেলেদেরও কোনো ক্ষতি হচ্ছে না। বাট এটা খুবই উইয়ার্ড একটা ঘটনা যে একে 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 প্রত্যেকটা ভাবির জীবনেই বা প্রত্যেকটা মেয়ের জীবনেই এরকম ঘটনা ঘটবে। সো এই ব্যাপারটা তবে এখানে যেটা হয়েছে যে আমার প্রথম 2 ভাবিকে ওরা ইফেক্ট করেছে, প্লাস 3 নাম্বারটাকে কিন্তু করে নাই, আবার 4 নাম্বারটা। আবার 4 নাম্বারটা ওকে। বাট আমি জানি না যে 3 নাম্বারটাকে যে মানে অ্যাডজাস্ট হচ্ছে স্কিপ করে গেছে, তার মানে এই না যে তার কিছু ঘটবে না বা ঘটবে না না, ঘটুক। বাট এই ব্যাপারটা এরকম হচ্ছে যে মানে ব্যাপারটা হচ্ছে সবসময় বাইরের মানুষের সাথে ঘটছে। আমি যে ব্যাপারটা আমরা বলছিলাম, প্রথমে যেটা ভাইয়েরাও যেটা মনে করেছিল হয়তোবা প্রথম যিনি 2 ভাবি ছিল ওনাদের রক্তের গ্রুপ ছিল একই। তো প্রথম ওনারা যেটা ভেবেছিল যে হয়তো এটা মনে হয় ওই ধরনের কোনো সমস্যা। সমস্যা, কিন্তু যখন 4 নম্বর ভাবিটার হলো তখন ওনারা এটা থেকে সরে এসেছে যে না এখানে তো রক্তের গ্রুপ আলাদা। সেটাই না, আমি যে SMS একটু আগে দেখলাম যে আমাকে মেধা জিজ্ঞেস করেছে যে ভাইয়া তুমি কি কবিরাজদের বিলিভ করো? আমার কথা হচ্ছে কি যে বিপদে পড়লে তখন মানে এই প্রশ্নটার উত্তর পাওয়া যাবে আসলে। আমরা যদি বিপদ না হয় তাহলে আমরা কখনোই বিশ্বাস করবো না, অনেক কিছু উড়িয়ে দিই আমরা। আমাদের যেরকম হয় না যে আমরা সাধারণত যে দেখা যায় মানে ফুট ওভার ব্রিজ যেগুলো আর কি, সেই ব্রিজ গুলোতে আমরা হচ্ছে হাঁটতে চাই না, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেলে তখন বোঝা যাবে যে ওটা আসলে গুরুত্ব কতখানি। সো ব্যাপারগুলো আসলে ঠিক এরকম না যে আমি মানে হুট করে বলে দিতে পারবো যে আমি বিলিভ করি কি না করি। আসলে আমার কাছে এই ধরনের প্রশ্নের কোনো অ্যান্সার না। এর সঙ্গে আরো একজন গেস্ট আছেন, তার কাছ থেকে আমরা কিছু এক্সপেরিয়েন্স শুনবো। আমি জানি না যে তার এক্সপেরিয়েন্স গুলো কেমন লাগবে আপনাদের, কারণ
ব্যাপারটা খুব উইয়ার্ড। আপনি একটু শুনে দেখলেই যেহেতু জীবন ভাই এই বিষয়ে কথা বলতে পারবেন, আপনার এক্সপিরিয়েন্সটা শুনে একদম ডিটেল। যেটা আগে আপনার শুরুতে আপনার নাম বলেন, এবং আমি বলবো থ্যাংক ইউ সো মাচ, ইউ হ্যাভ কাম অল দ্য ওয়ে ফ্রম ময়মনসিং। হ্যালো লিসনার্স, আমি রিফাত ইমতিয়াজ, রিফাত ইজ মাই নিকনেম। আমি ময়মনসিং এর মুক্তাগাছা থেকে এসেছি। আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ছি। মানে এরকম খুব কমই হয় ভূত এফএমে। এর আগে চিটাগং থেকে এসেছেন কয়েকজন, আর মানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে কেউ ময়মনসিং থেকে আমাদের সাথে ময়মনসিং না, শুধু ময়মনসিং এর মুক্তাগাছা থেকে। মুক্তাগাছা থেকে এসেছেন, মানে আরো দূরে মন্ডার জায়গা থেকে এসেছেন তিনি। মুক্তাগাছার মন্ডা, তবে উনি আজকে সঙ্গে করে মন্ডা নিয়ে আসেননি, আপনাদের সঙ্গে করে। নেক্সট টাইম নিয়ে আসবো, যখন নেক্সট টাইম আমাকে আবার না, বাট আপনি মন্ডা চাইতে ভালো কাজ করেছেন, কারণ যেখানে যেটা চলে আর কি, মন্ডা না নিয়ে এসে উনি এক্সপিরিয়েন্স নিয়ে আসছেন। দ্যাটস হোয়াট উই ওয়ান্ট। সো শুনি আমরা। আসলে আমার যে এক্সপিরিয়েন্সটা, এটা আসলে 1 বছর ব্যাপী ঘটনাটা ঘটে, এবং এটার 2টা পার্ট আছে। মানে একটা পার্ট এবং অপর পার্টটার সাথে একদম লিঙ্ক। আসলে যে ফার্স্ট ব্যাপারটা যখন আমি এক্সপিরিয়েন্স করি, তখন যদি এরপর যদি আমি সেকেন্ড পার্টটা না হতো, তাহলে ব্যাপারটা একদম গোলাটে থেকে যেত, ব্যাপারটা অসম্পূর্ণ থেকে যেত। তো যাই হোক, আমি ফার্স্ট পার্টটা শুরু করছি। ওকে। ঘটনাটা ঘটে 2007-এ। তখন আমি ক্লাস 8-এ পড়ি। তো ক্লাস 8-এ জুনিয়র স্কলারশিপের জন্য তো আমার বাসা থেকে আমাদের যে কোচিং ছিল, কোচিং এর হোস্টেলে আমাকে শিফট করা হয়। ওকে। তো আমি কোচিং হোস্টেলে থাকতাম। যেদিন ঘটনাটা ঘটে সেই ডেটটা হচ্ছে 15th জুন। আমি লিসনারকে অনুরোধ করবো যে আপনারা ডেটটা একটু প্লিজ মনে রাখবেন, দ্যাট ইজ 15th জুন। কারণ আমার যে ঘটনাটা, যে 2টা পার্ট যে ঘটে, এই ডেটটার মাঝখানেই কিন্তু এই ঘটনার 2টা লিঙ্ক হয়। ওকে। তো যাই হোক, 15th জুন ওই দিন বিকেলবেলা আমরা আমাদের কোচিং এ ছুটি দিয়ে দেয় বিকেলবেলা। পরের দিন সম্ভবত একটা হলিডে ছিল। ওকে। তো বিকেলবেলা আমি বাসায় চলে আসছি। তো আবার পরের দিন, দ্যাট ইজ 16th জুন, আমার খুব ক্লোজ ফ্রেন্ড মাসুদ, ওর জন্মদিন। ওকে। তো ও এরকম একটা প্ল্যান করছে যে ওর বাসায় রাত 12টা 1 মিনিটে পার্টি হবে, ওর বার্থডে পার্টি। তো আমরা সব ফ্রেন্ডরা মিলে সেখানে সেলিব্রেট করবো রাত 12টা 1 মিনিটে। তো সারা রাত আড্ডা দিব, গল্প করবো, মজা করবো। বিরাট মজার ব্যাপার। এরকম একটা মানে পরিকল্পনা করছি আমরা। তো যখন আমি বাসায় আসলাম, বাসায় আসার পর আমার আব্বা আম্মা বলতেছে যে আমাদের গ্রামের বাড়িতে যাবে। ওকে। তো যেহেতু পরের দিন হলিডে, আর অনেকদিন যাবো তো গ্রামের বাড়িতে যাওয়া হয় না। তো আমার আব্বা আমার ডিসিশন নিয়েছে, সো আমরা বাড়িতে যাব। তো যেহেতু আমার 16th জুন 12টা 1 মিনিটে আমার প্রোগ্রাম, আমার ফ্রেন্ডের বাসায়। তো যদি আমি বাড়িতে চলে যাই, তাহলে আমি সেই প্রোগ্রামটা মিস করবো। ওকে। সো আমি চিন্তা করলাম যে আমি থেকে যাব, আমার আব্বা আমা যেতে যাচ্ছে, যাক সমস্যা নেই। তো আমি আম্মাকে যে বললাম যে আম্মা, আমি বাসায় থেকে যাই আমার ফ্রেন্ডের বাচ্চে, তো আমি যদি না থাকি তাহলে কেমন হয়? তো আম্মা বলতেছে তুমি একা কিভাবে থাকবা বাসায়? তো একা থাকবে কিভাবে থাকবা? তা আমি বললাম যে আম্মা না, সমস্যা হবে না। বাট আম্মা বলতেছে যে তোমাকে একা রেখে তো আমরা যেতে পারবো না, তুমি বাসায় একা থাকবে, এটা ঠিক হবে না। সো সে কি করলো যে আমাকে মোটামুটি জোর করে তার প্রেশার দিয়ে বাড়িতে নিয়ে গেল। তো ব্যাপারটা আমার কাছে খুবই রাগ লাগলো, যে আমার সবচেয়ে বেশি দুঃখ লাগছিল আমার ফ্রেন্ডের জন্য, কারণ ও এত একটা মানে কথাও দিয়ে ফেলেছিল। অবশ্যই। তো যাই হোক, তো মোটামুটি আমাকে জোর করে বাড়িতে নিয়ে আসা হয়েছে। আমার বেশ রাগ লাগছে, আমার মনে মাঝে বেশ জেদ চেপে গেছে। তো বাড়িতে আসছি, বাড়িতে আসার পর সর্বকাল পুজো করছে, দেখা হচ্ছে। তো রাত 8টার মতো বাজে। এক সময় আমি ডিসাইড করলাম যে আমি বাড়ি থেকে চলে আসবো, একদম মুক্তাগাছা শহরে চলে আসবো, আমার ফ্রেন্ডের বাড়িতে জয়েন করে। এটা কি একদম অসহ্য লাগছিল জায়গাটা? একদম অসহ্য লাগছিল, কারণ মানে ঘটনা হচ্ছে আমার গ্রামের বাড়িতে তেমন কোনো লোকজন নেই। আমাদের আমার দাদা দাদি থাকেন, এবং আমার চাচা একজন শুধু থাকেন, আর বাড়িতে তেমন কোনো, আমার আলাদা একটা বাড়ি, তো তেমন কোনো মানুষজন নাই। তো আমার সমবয়সী কেউ নেই, তো আমার একদম ভালো লাগে না বাড়িতে, সত্যি কথা যেটা। তারপরেও যেতে হয় মাঝে মাঝেই। তো আমি ভাবলাম চলে আসবো। তো যখন আমি চিন্তা করলাম যে চলে আসবো, তো আমি সাথে সাথে ঘর থেকে একা চুপি চুপি বের হয়ে পড়ছি। বের হওয়ার পর আমাদের বাড়ির লোকেশনটা হচ্ছে এরকম, গ্রামের বাড়ি। তো গ্রামের বাড়ি আমাদের ঘর থেকে বের হলেই জাস্ট রাস্তাটা পড়ে, কাঁচা রাস্তা থেকে 1/2 কিলোমিটার মতো হাঁটলে পাকা রাস্তাটা পাওয়া যায়, একদম আমাদের মুক্তাগাছা শহর পর্যন্ত যে রাস্তাটা, পাকা রাস্তা। তো আমি চিন্তা করছি যে কাঁচা রাস্তাটুকু আমি হেঁটে হেঁটে যাবো। তো তারপর যে এখানে পাকা রাস্তা আছে, ওখানে হবে সবসময় ভ্যান বা রিক্সা জাতীয় কিছু পাওয়া যাবে, তো ওইখান থেকে আমি চলে আসতে পারবো, এটা সমস্যা হবে না। তো আমি বাড়ি থেকে বের হয়ে হাঁটতে তুলছি। মোটামুটি গ্রামের 8টা, তো মানে নতুন করে কিছু বলার নেই, অনেকেই জানে রাতে ঘটনাটা কি হয় গ্রামে, একদম নিস্তব্ধ নিঃশব্দ। তো আমি বের হয়েছি,
প্রচন্ড অন্ধকার, সম্ভবত সেদিন অমাবস্যা ছিল। আমি বের হয়ে হাঁটতেছি। হাঁটার পর আমাদের যে রাস্তাটা আছে, যে শহরে যাওয়ার মানে এই যে পাক রাস্তাটার সাথে যেখানে যে জয়েন হয়েছে, তো ওই রাস্তা থেকে কিছুক্ষণ হাঁটলে বিশাল বড় একটা পডকাস্ট পড়ে। তো এই পডকাস্ট নিয়ে অনেকেই অনেক রকম সময় কাহিনী শোনা যায়, বাট আমি তো গ্রামে থাকি না, বা গ্রামে একটা বেশি একটা যাওয়া হয় না, তো ওই ব্যাপারগুলো আমি জানি না। তো যেগুলো আমি পরে শুনছি হয়তো বা মানুষ একজনের কাছ থেকে বিভিন্ন ধরনের কথা প্রচলিত আছে ওই গাছটা নিয়ে। তো আমি হাঁটা ধরছি, হাঁটতেছি গাছটার মোটামুটি বেশ কাছে চলে আসছি। তো হঠাৎ করে আমি একটু খেয়াল করলাম যে গাছটা নিচে কিছু একটা দেখা যাচ্ছে, সাদা টাইপের একটা বস্তু। তো আমার তো তখন মনে একটাই চিন্তা যে আমি কিভাবে শহরে আসবো, তো ওই ব্যাপারগুলো এত খেয়াল করতেছি না, আমি একদম হেরে যাচ্ছি। আমার মনে হয় একটা টেনশন যে কখন আমি মুক্তার কাছে বসবো, কখন মুক্তার কাছে বসবো। তো যাই হোক, আমি হাঁটছি, একদম মোটামুটি গাছের কাছাকাছি চলে আসছি। তো হঠাৎ করে আমি খেয়াল করলাম যে গাছের নিচে সাদা একটা কিছু একটা শুয়ে আছে, এরকম একটা মনে হচ্ছে, একটা মানে মানুষের আকৃতির টাইপের। আচ্ছা, তো আমি একদম স্টপ হয়ে গেলাম যে এটা আমি কি দেখছি, আমার নিজেকে বোঝাচ্ছি যে আমি এটা কি দেখছি। তো আমার তখনও বিশ্বাস হচ্ছে না যে আমি এটা আসলে দেখছি কিনা। তো আমি একদম দাঁড়ায় আছি। তো এরকম মানে এরকম জিনিসগুলো ফেস করলে যেটা হয়, একদম কোনো আমি চেষ্টা করতেছি যে আমি এখান থেকে সরে যাবো, বাট আমি একদম পারতেছি না। আমি এক পা সামনেও যেতে পারতেছি না, একবার পিছনে আসতে পারতেছি না, একদম স্টিল হয়ে গেছি। তো আর আমি মুখ দিয়ে শব্দ করতে যাচ্ছি বা চিৎকার করতে যাচ্ছি, বাট কোনো আওয়াজ বেরোচ্ছে না। আসলে এরকম এক্সপিরিয়েন্স করতে যেরকম হয় আর কি, আসলে আপনি জানেন যে ঘটনাগুলো কি হয়। তো আমি কি করলাম, তো এখানে দাঁড়িয়ে আছি, তো একদম লাস্টের দিকে তাকায় আছি। তো আমি আস্তে আস্তে যেটা খেয়াল করলাম যে ওই লাশের মানে সাদা কাপড় দিয়ে তো ঢাকা, একদম মুখটা খোলা। তো মুখটা খোলা, ওদিকে তাকায় আছি, যেহেতু অন্ধকার তো কিছু দেখা যাচ্ছে না, জাস্ট বোঝা যাচ্ছে যে ওই জায়গাটা খালি। হঠাৎ করে একটা আলো সৃষ্টি হলো, একদম মানে মানে লাস্টার ফেসের উপর একটা অলৌকিক ভাবে একটা আলো সৃষ্টি হলো। তো আমরা নর্মালি যে মঞ্চ নাটকে যেটা দেখি যে এরকম কোন আর্টিস্টের উপর একদম যে ফ্ল্যাশ লাইটটা ফেলা ফলো করে, এরকম টাইপের একটা লাইট তার মুখের উপর পড়ছে, এবং আমি স্পষ্ট একটা বৃদ্ধ লোকের ফেস দেখলাম, একদম স্পষ্ট একটা বৃদ্ধ লোকের ফেস। আমি আর জানি না এটা কতক্ষণ দেখছি, আমার মনে হচ্ছে অনেকক্ষণ সময় ধরে আমি সেটা দেখছি, বাট আমি দাঁড়াই আছি। তো জানি না কি হইলো তারপরে, আসলে আমার মনে হয় তারপর আমি সেন্সলেস হয়ে গেছিলাম, আর কতক্ষণ দেখছি আমার ঠিক মনে ছিল না। তো সেন্সলেস হয়ে যাওয়ার পর আমি যে ঘটনাটা হলো, যখন আমার সেন্স ফিরলো আর কি, তখন দিনের বেলা যখন আমি সেন্স আমার আসলো, তখন যে ঘটনাটা ঘটলো সেটা আমার কাছে আরো বেশি ভয়ঙ্কর লাগলো। কারণ আমি যেটা দেখলাম সেটা হচ্ছে আমার সামনে সেই বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে আছে, তাকে আমি তাকিয়ে দেখে আপনি আবার দেখলেন যে সেই লোকটা আমার সামনে, একদম চোখের সামনে দাঁড়িয়ে আছে। ওকে, মানে আমি যাকে লাশ হিসেবে দেখেছি সে আমার সামনে দাঁড়িয়ে আছে। এই ব্যাপারটা আমি আরো বেশি ঘাবড়াই গেলাম যে এটা আমি কি দেখছি। তো এরকম ব্যাপার যেটা হলো, তো প্রচন্ড ভয় পেলাম। তো আমার মনে হয় সাথে সাথে আবার মনে হয় আমি সেন্সলেস হয়ে গেলাম। তো আবার যখন সেকেন্ড টাইম যখন সেন্সলেস হলাম, তারপর যখন আবার আমার সেন্স আসলো, তখন দেখি আমার আম্মা আমার পাশে, আমি গ্রামের আমাদের বাড়িতে শুয়ে আছি। তো বুঝলাম গায়ে প্রচন্ড জ্বর অনেক। পরে আমি কষ্ট করে আম্মাকে জিজ্ঞেস করলাম, আম্মা আমার কি হয়েছে বা? তো আম্মা বলতেছে যে তেমন কিছু না, তোমার জ্বর। মানে পরে যেটা আমাকে আম্মা বলছে যে তুমি যে প্রচন্ড ভয় পাইছিলা সেটা আমরা বুঝতে পারছিলাম, বাট তুমি যেহেতু মানে জিনিসটা মনে করতে পারতেছিলে না, তো সেই জন্য আমরা মনে করাই দিই না তোমাকে। ভাবছে যে ফাইন, যে দেখছিলাম একটা ভয় পাইছি, এটা ভুলে গেছি, সো এটা কিছু না। তো এরকম হওয়ার পর আমি জিনিসটা মোটামুটি একদম টোটালি ভুলে যাই যে জিনিসগুলো ঘটনাগুলো ঘটে আমার সাথে, যে আমি রাতে লাশ দেখছি এবং সেন্স হওয়ার পরে সেই লোকটা দেখছি, এগুলো টোটালি একদম আমার ব্রেন থেকে সেটা হয়ে যায়, আউট হয়ে যায় জিনিসগুলো। তো আসলে এখানে এই ফার্স্ট পার্টটাতে অনেকগুলো ব্যাপার খটকা লেগে আছে হয়তো বা, তো এইগুলো ব্যাপারগুলো ক্লিয়ার হবে আমার গল্পের সেকেন্ড, গল্প না তো যেটা বলবো এক্সপিরিয়েন্স, তো এক্সপিরিয়েন্সটা সেকেন্ড পার্টে এই ব্যাপারগুলো ক্লিয়ার হবে। সো আমি সেকেন্ড পার্টটা শুরু যাচ্ছি। তো সেকেন্ড পার্টটা হচ্ছে পরের ইয়ারে, মোটামুটি এক বছর পর আমি আবার গ্রামের বাড়িতে গেছি। গ্রামের বাড়িতে যাওয়ার পর ফার্স্ট ডেতে এবার একদম খুশি মনে গেছি আব্বার সাথে, এবার কোনো রাগটা করে যাওয়া হয়নি, তো এবার খুশি মনে গেছি। তো তারপর যেটা হইলো, ফার্স্ট টাইম ভালোই কাটছে। পরের দিন যেটা হলো, দাদাদির সাথে গল্প করে পরের দিন সন্ধ্যার পর আমি, আব্বা, আম্মা, আমার দাদা, দিদি, চাচা সবাই মিলে বসে আছি।
এমন সময় হঠাৎ করে জাস্ট বাইরে থেকে একজন ডাকছে যে আপনারা বাড়িতে কে আছেন, তাড়াতাড়ি একজন বাইরে আসেন। আচ্ছা। তো আমি বের হয়েছি, আমি আর আব্বা বের হয়েছি। তো আব্বা বের হওয়ার পরে যেটা হলো যে বলতেছে আপনারা একটু তাড়াতাড়ি আসেন, যে রাস্তার পাশে একটা লোক, বৃদ্ধ লোক পড়ে আছেন, তার খুব অবস্থা খারাপ, যে সম্ভবত খুবই কষ্ট হচ্ছে, তার সম্ভবত মারা যাবেন, তো আপনারা তো প্লিজ তাড়াতাড়ি আসেন। তো আমি আর আব্বা দৌড়ে গেছি, সাথে সাথে আমাদের বাড়িটা হচ্ছে একদম রাস্তার সাথেই। তো রাস্তা থেকে যেটা দেখলাম যে একটা বৃদ্ধ লোক রাস্তার পাশে পড়ে আছেন, খুব মানে কষ্ট হচ্ছে তার শ্বাস নিতে, এরকম অবস্থা, খুব মুখ দিয়ে বড় বড় শব্দ বের হচ্ছে। তো আমি মোটামুটি সায়েন্স স্টুডেন্ট, তো হাতটা একটু পালস ধরে দেখলাম, পালস দেখলাম খুবই নর্মালি চলছে, মানে নর্মাল তো মানে খুবই আস্তে আস্তে চলছে, খুবই খারাপ অবস্থা। তো আমি আর আব্বা ধরাধরি করে আমাদের ঘরে নিয়ে আসছি, মাথায় পানি ঢালতেছি, হাতে পায়ে তেল মালিশ করতেছি। তো এর মাঝখানে আবার তাকে ডাক্তারের জন্য, তো যেহেতু গ্রাম, সে তো তেমন কোনো ডাক্তার নাই, তারপরেও ইয়ে করলাম, একজনকে গ্রামের যে বাজারটা আছে আমাদের বনবাংলা, আমাদের গ্রামের নামটা হচ্ছে বনবাংলা, ওই বনবাংলা গ্রামের যে বাজারটা আছে সেই বাজারে একজন গ্রাম্য ডাক্তার আছেন। তো তাকে খবর দেওয়ার জন্য দৌড়ে একজনকে পাঠানো হয়েছে, চাচা গেছেন তো তাকে দৌড়ে নিয়ে আসার জন্য। তো এর মাঝে আমি যেটা খেয়াল করলাম যে আমি পানি ঢালতেছিলাম আর কি, তো পানি ঢালার সময় হঠাৎ করে খেয়াল করলাম লোকটা পাঞ্জাবির পকেটে একটা ওষুধের বাক্সটায় একটা জিনিস আছে। তো ব্যাপারটা, জিনিসটা আমার কাছে খুব পরিচিত মনে হলো, যে হয়তো আমি জিনিসটা কোথাও দেখেছি, এরকম মনে হতে লাগলো। তো যেটা হলো, তো আমি তখন লোকটা অসুস্থ, তাকে সেবা করবো এরকম চিন্তা ভাবনা করেছি। তো আমি ব্যাপারটা তো ইয়া করলাম না, তো যাই হোক সেটা হতেই পারে, আমার পরিচিত থাকতেই পারে এরকম একটা জিনিস, এরকম মনে হলো। তো হঠাৎ করে তোর অবস্থা খুবই খারাপের দিকে যাচ্ছে, শ্বাস নিতে খুবই কষ্ট হচ্ছে, এর মাঝখানে আসলাম, দেখলাম খুব খারাপ অবস্থা। তো ডাক্তার আসলো, ডাক্তার সব কিছুক্ষণ পরে তিনি মারা যান আর কি, আমাদের হাতে একদম আমাদের ঘরে তিনি মারা যান। তো যেটা হইলো আর কি, তারপরেতে তার দুটো ছেলে ছিল, তার বাজারেই ছিল গ্রামে, তো তাদেরকে খবর দিয়েছে যে তাদের আব্বা মারা গেছে। একটা বৃদ্ধ লোক আর কি, যে মারা গেলেন আমাদের হাতে একদম। তো যখন লাস্টে নিয়ে যাবে, তখন আমরা একটা জিনিস খেয়াল করলাম যে আমার আব্বা আর কি, যে কোনো পাঞ্জাবি পকেটে, যে আমি যে বললাম যে একটা ওষুধের বাক্স টাইপের একটা জিনিস দেখা যাচ্ছিল, সেটা বের করে আনলেন। বের করে আনলে বললেন, আমাকে বলতেছেন রিফাত দেখো তো ওই জিনিসটা, আমি যে হার্টে স্প্রেটা ইউজ করি এটা সেটা না। আসলে ঘটনাটা হচ্ছে আমার আব্বা একজন সিরিয়াস হার্টের রোগী। তো হার্টের রোগীদের একটা ইয়ে থাকে, যখন হার্ট অ্যাটাকের মতো হয় তাদের একটা স্প্রে থাকে, যে যখন হার্ট অ্যাটাকের মতো অবস্থা থাকে না, সেটা জিপার নিচে স্প্রে করলে সেটা মানে বেটার হয়, মানে বেটার ফিল করে কোনো পেশেন্ট। তো যাই হোক, আমরা মানে আব্বা বের করানো যে তাহলে এইটা কি সেটা না। আমি একদম তখন স্পষ্ট মনে হলো যে আমি কেন জিনিসটা আমার কাছে মানে পরিচিত মনে হইতেছিল, কারণ আব্বাও সেই একই সেম স্প্রেটা ইউজ করেন। তো তখন সেটা দেখার পরে আমি আর আব্বা দুজনের দিকে তাকায় আছি, মানে দুজনে একই সাথে একটা জিনিস ক্রস করলাম আমাদের মাইন্ডে, যে উনি হার্ট অ্যাটাকে মারা যাননি তো, এরকম একটা ব্যাপার আমাদের মনে হতে লাগলো। তখন পরবর্তী আমি যেটা শুনেছি যে উনি আসলে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিলেন। তো এইটা শোনার পর আমার নিজেকে মানে অনেক সময় অপরাধী মনে হতে থাকে, যে কারণ একটা হার্টের স্প্রে ছিল, যখন হার্ট অ্যাটাকের মতো অবস্থা ছিল তাহলে সেটা আমি ইউজ করতে পারতাম, ব্যাপারটা আমার নোটিস হয়েছিল, বাট আমি কোনো কাজ করতে পারিনি, সেই জন্য আমার নিজেকে মানে বেশ দোষারোপ মনে হতে লাগলো, যেটা কি করলাম। তো যাই হোক, জন্ম মৃত্যু অবশ্যই আল্লাহর হাতে, এটা গড একদম নিজে হ্যান্ডেলিং করেন। তো এই ব্যাপারটা হওয়ার পর আমার বেশ মন খারাপ হলো। তো মন খারাপ হওয়ার পর যখন ওই সময় আর কি, যখন তার লাস্টে নিয়ে যাচ্ছে, সো আচ্ছা রাসেল ভাই, এই ব্যাপারে আমি একটু মিস করেছি, সেটা হচ্ছে যখন যে বললাম যে ফার্স্ট এক্সপিরিয়েন্সে, তখন যে লোকটা আমার যে ঘটনাটা ঘটলো, যে জ্বর হলো, তারপর এরপরে কিন্তু আমি মাঝে মাঝে একটা স্বপ্নে একটা বৃদ্ধ লোকের ফেস দেখতাম, জিনিসটা আমি মিস করেছি আসলে, প্রায় একটা স্বপ্নে একটা ফেস দেখতাম। তো এই ব্যাপারটা আমি আমাকেও বলছিলাম যে আম্মা দেখো আমি তো এরকম একটা ফেস দেখি, তো আম্মা বলছে যে স্বপ্নের ব্যাপারে এটা কি হবে, এটা তেমন কিছু না, আমাকে জাস্ট ইগনোর করছে। তো আমি চেষ্টা করলাম ইগনোর করতে ব্যাপারটা, বাট প্রায় আমি জিনিসটা স্বপ্নে দেখতাম আর কি, একটা বৃদ্ধ লোকের ফেস। তো যাই হোক, আমি আবার আগের একটু কাহিনীতে ফিরে যাচ্ছি। তো যখন তার লাস্টে নিয়ে গেল, তখন আব্বা আমাকে বলছে রিফাত তুমি কি লোকটাকে চিনতে পারছো। মানে আমি তখন বললাম দেখো আব্বা, আমি তো গ্রামে থাকি না, বা গ্রামে এত লোককে চিনি না, তো আমি তো ওনাকে চিনতে পারতেছি না। বললো তুমি আসলে চিনতে পারতেছো না। আমি না আব্বা, আমি চিনতে পারতেছি না। তখন আব্বা আমাকে বললো
যে ইনি সেই লোক যিনি, তুমি ঠিক মনে আছে তোমার 1 বছর আগে তুমি অজ্ঞান হয়ে গেছিলে বটগাছের নিচে, তখন তিনি তোমাকে তার বাড়িতে নিয়ে গেছিল এবং তোমাকে আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে গেছিল। বেশ, আপনি যখন চোখ খুলেছিলেন তখন এই লোকটিকেই তখন আপনি দেখতে পেয়েছিলেন। এক্স্যাক্টলি। ওকে, কারণ এই লোকটিকে আপনি স্বপ্নে দেখেন। হ্যাঁ, পরবর্তীতে আমি যেটা বুঝতে পেরেছি এই লোকটিকেই আমি স্বপ্নে দেখেছি। এবং ভালো করে খেয়াল করেছেন। হ্যাঁ, অবশ্যই। এবং খেয়াল করে দেখেছেন। আর তাহলে যে বট গাছের নিচে যে লোকটাকে দেখেছিলেন লাশ হিসেবে, এটা সেই লোকটা, এবং সেই লোকটাই আপনি সেই লোকটাই আপনাকে সামহাও বাসায় পৌঁছে দিয়েছিল, এবং 15 জুন ঘটনাটা ঘটেছিল, এবং পরের বছর ঠিক 15 জুনে এক্স্যাক্টলি। এবং এই যে ঘটনাটা ঘটে, যে লোকটা মারা যান, ঠিক 15 জন তিনি আমাদের হাতে মারা যান। একদম মানে একদম পুরোপুরি একই দিনে মারা যান আপনারা, একই এক জায়গায়। বছর আগে রাইট। তাকে আমি লাশ হিসেবে দেখেছি এবং ঠিক 1 বছর পর তিনি আমাদের হাতে মারা যান। ওকে, সো জিবরান ভাই যদি কিছু বলতে চান এই ব্যাপারে। ইন্টারেস্টিং স্টোরি, ভেরি ইন্টারেস্টিং স্টোরি। সেটাই, মানে অনেক অদ্ভুত কিছু ঘটে আমাদের চারপাশে। সো এরকম একটা ঘটনা শুনলাম। Obviously, there's a lesson to be learned here. I don't know what that is, and আমি জানি না। সেটাই, মানে আমিও জানি না, তবে ব্যাপারটা একটু আজব। তোমার লাইফের সাথে somehow related হতে পারে, হতেই পারে। আর যাই হোক, আমরা আবারও SMS এর ঘটনায় ফিরে যাই, এবং তার আগে আপনি বলছিলেন কিছু, যে আপনার আরো কিছু ঘটনা আছে, কি মানে দুইটা বলতে চান? জি। তো একটা হচ্ছে যে আমি বলতে চাই আপনার ফুপির ব্যাপারে। আপনার নামটা একবার বলতে হবে। আমার নাম তুরাজ ফারজাদ হক, রাইট। ফ্রম গুলশান। রাইট। তো দিস ইজ অলসো স্টোরি অনেক আগের, হয়তো 20 বছর বা আরো 20 বছর বা বেশি হইতে পারে এরকম আগে। তো আমার 2 ফুপু ওনারা যাচ্ছেন ইয়াতে ডক্টরের কাছে, চোখের ডক্টর, এলিফ্যান্ট রোড ফ্রম আরামবাগ। তো এলিফ্যান্ট রোড যখন বসেছেন, একজন ফুপু গাড়ি থেকে নামলেন, এবং উনি জানে যে গাড়ি থেকে যখন নামছেন দেখেন যে আরেকজন নামতেছে না, তখন তাকে দেখে উনি গাড়ির ভিতরে চোখ বন্ধ করে কাঁদতেছে, আর অনেক সূরা বা দোয়া অনেক কিছু পড়তেছে। সো দেনিও যে এটা হচ্ছে একটা সাইন যে যখন ওনার উপরে জিন আসে, তারা জানতো ওনার উপরে জিন আসে। জিন আসার সময় অথবা জিন আসার আগে উনি এরকম করেন যে কাঁদতেছে, কনস্ট্যান্টলি কাঁদতেছে অনেক, আর কি যেন অনেক ফাস্ট পড়তেছে, প্রবলি সাম সূরা আর দোয়া টোয়া কিছু একটা হবে। তো এখন এই অবস্থায় ডাক্তারের কাছে নেওয়া সম্ভব না, তো তাকে ফেরত নিয়ে গেছে বাসায়। ওনাদের তখন যে কেসটা ছিল, তো তারা খুব খুশি হয়েছে, জিন আসতে খুব খুশি হয়েছে, দে ক্যান আস্ক স্টাফ টু দ্য জিন এটসেট্রা। তো বাসায় সবাই ডাকছে যে আসছে, উনি আসছে, আসো গ্রিট করো। তো গাড়ির কাছে গেছে, উনি এখন গাড়িতে বসা, এবং ওই অবস্থায় কাঁদতেছে আর কি পড়তেছে। তারা যা সালাম দিছে, কোনো রিপ্লাই নেই, আবার সালাম দিতে, কথা বলতে কিছু বলে না। ওনারা বলে আপনার তো অনেক কষ্ট হচ্ছে, ভিতরে আসেন। তাকে 3-4 মিনিট তাই না একদম ভিতরে আনতেছেন, যখন আনতেছে তারা বলে যে বডি একদম পাথর মতো ভারী হয়ে গেছে, নর্মালি মুভ করা সম্ভব না, ভেরি হেভি। তো টেনে নিয়ে আসছে। মানে এই ওজনটা পুরোপুরি সবাই ফিল করতে পারছেন যে ওনার যেরকম ওজন সেরকম ওজন না, তার চেয়ে অনেক বেশি। এক্স্যাক্টলি, হ্যাঁ, ওয়েটটা অনেক বেশি। অনেক বেশি ওইটা। ওকে। তো যখন রুমে আসছে, বসেছে, তো তখন অনেক কাঁদতেছে, চোখ বন্ধ করে কাঁদতেছে, আর অনেক স্পিডে কিছু একটা পড়তেছে। হঠাৎ শেষ স্টপ, সে বলে আসসালামু আলাইকুম। ওকে। ফুপুর ভয়েস ইজ নর্মালি বলছে আসসালামু আলাইকুম। আমার মা, চাচি, দাদি, ফুপি অন্যরা ছিল, তারা বলছে ওয়ালাইকুম সালাম। এখন একজন প্রশ্ন করতেছে, একজন বলে যে তার আত্মীয় বা তার ছেলে মেয়ের কথা জিজ্ঞেস করছে যে ওর ব্যাপারে কিছু একটা বলেন। যে এতক্ষণ কাঁদতেছিল সে এখন এরকম হাসা শুরু করছে, কন্টিনিউয়াস, ভেরি অ্যাবনর্মাল, সাধারণ মানুষ এরকম হাসবে না, হাসতেছে মানে শেষ নাই। আবার আরেকজনের প্রশ্ন করে যে তার ব্যাপারে কিছু হোয়াট ইউ থিংক বা কিছু একটা বলেন, এখন আবার কাঁদতে শুরু করছে। তো এক একজনের ব্যাপারে এক এক রেসপন্স সে করতেছে। তো এটা খুব উইয়ার্ড। আর ওইখানে যারা ছিলেন আমার আম্মা, তারা তো ভয় অবস্থা খারাপ, যে কেসটা কি এরকম, তো জীবন নর্মাল একটা বয়স্ক মহিলা, সে তো এরকম ফাজলামো করবে না, এটা হতেই পারে না। হ্যাঁ, সেটা হঠাৎ করে এইসব হইতেছে, হাসতেছে কাঁদতেছে, এক প্রশ্নের জবাব হিসাবে হঠাৎ করে ফেন্ট, বিছানাটা শেষ। কিছুক্ষণ পরে যখন আসলো, বলে যে কি হয়েছে, মানে কোনো কিছু জানি না। তখন পানি টানি খাওয়াইছে। সো বেসিকলি দ্য স্টোরি এন্ডস ওভার হিয়ার, বাট দিস ইজ দ্য স্টোরি হুইচ আই থিংক ইজ পজেশন, যে তাকে পুরো পজেস করছে।
Right. আচ্ছা, একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে এই যে যারা 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 এরকম পজেসড হন, তারা কেমন ফিল করেন? তারা কি আসলে চান যে এরকম সঙ্গে থাকুক সবাই? মানে ম্যাক্সিমাম কি মনে হয় আপনাদের ফ্যামিলি? কিন্তু অনেক স্টোরি আছে, আমি যেগুলো আজকে তো সময়ের অভাবে সবগুলো বলা হলো না, বাট এরকম অনেক জনের এরকম অনেক ধরনের প্রবলেম রয়েছে। সো কি মনে হয়, তারা কি হ্যাপি যা হচ্ছে তাদের সাথে বা এরকম কিছু নিয়ে? ওয়েল বেসিকলি আমি যেটা বুঝতে পারছি, and Allah knows best, তা হচ্ছে যে হয়তো এনাদের অনেকেরা তারা জানে যে ওনাদের সাথে এসব হয়, বা জিনের কোনো একটা কানেকশন, অ্যাফিলিয়েশন কিছু একটা আছে, বাট যখন অ্যাকচুয়ালি তাদেরকে প্রসেস করে ফেলছে ওই মুহূর্তটা দে ডোন্ট হ্যাভ দ্য সেন্স যে কি কি কাজ করতেছে, হয়তো কিছুটা ভাঙছে, সে জানে না ভাঙছে না। অবস্থা সেটাই। অলসো আমি বলছিলাম আমার ফ্রেন্ডের ঘটনা, যে বুয়াকে মারছে মানি, আমার ফ্রেন্ড নাম অনি। অনি যখন মারছে সে বলছে মরিচ মারছে। আফটার জিন বলতেছিল, আফটার দ্য এন্ড অফ দ্য ঘটনা, জিন বলছে ঠিক আছে আমার এখন যেতে দে, রাস্তা করে দে। সো দে মুভড। সামনে ছিল তারা সাইডে চলে গেছে, তো জিন বেরিয়ে চলে গেছে, মানে যা মনে হয়েছে। আর বুয়াটা নর্মালি আবার শুয়ে গেছে। তো আফটার দ্যাট এসব জানে না যে কি হয়েছে। তো বোঝা যাচ্ছে যে হয়তো ওই সময়টা তাদের মাথায়। আপনি পাকিস্তানের একটা ঘটনা বলছিলেন। রাইট। এটা হচ্ছে আমার একজন আঙ্কেল, আফতাব আঙ্কেল, হি ইজ অলসো রেগুলার লিসনার, ওনার থেকে শুনতেছিলাম। তো এটা হচ্ছে, আমি শিওর না, হয়তো বলুচিস্তান বা এইসব জায়গায় পাহাড়ি এলাকার ঘটনা। ওই এলাকার অবস্থা হচ্ছে এমন যে মনে করেন এখানে একটা বাসা আছে, 5-6 মিনিট বা 10 মিনিট রাস্তার পরে আবার একটা বাসা, একদম খালি শুনছান, মানুষ খুব এমনি কম। সো এমনি সাইট সিইং এর জন্য তারা গেছে পাহাড়টার উপর। এন্ড যখন ফিরত আসতেছে সন্ধ্যা বা সন্ধ্যার পরের টাইমে, রাইট, ওনার ফ্রেন্ড দুইজন আগে আগে যাচ্ছেন, উনি পিছিয়ে আছেন। হঠাৎ করে ওনার বেল্টওয়ালা যে স্যান্ডেল, বেল্টটা খুলে গেছে বা ছিঁড়ে গেছে, কিছু একটা এমন আছে। ওকে। সো হি ওয়াজ ফিক্সিং ইট। কিন্তু সামনে যে ফ্রেন্ডরা যাচ্ছে উনি আর বদল করেন, ওদেরকে ডাকে নেই। ঠিক আছে, ওরা যেতেছে যাক, আমি ওদেরকে জয়েন করবো। তো যখন বাই দ্য টাইম হি ফিক্স হিজ জুতা, ফ্রেন্ডরা অলরেডি নেমে চলে গেছে। তো এখন নামতেছে ওই পাহাড়ের মধ্যে, যেখানে এমনি মানুষ নেই, তারপর আবার পাহাড় উপরে দেখে যে একটা পাথরের বাসা, পাথরটাতে দিয়ে বাসা বানানো, কোন মানুষ টানুষ নাই। তো উনি চিন্তা করছে এখানে বাসা, তো উইয়ার্ড একটা অবস্থা। দেখে যে 2-3টা বিড়াল, 2টা বিড়াল। আর হঠাৎ ঘরের ভিতর থেকে একটা হাত বের হয়েছে, and the hand is full of hair, যেটাকে বলে লোমশ, পুরা কালো আর লোম দিয়ে ভর্তি। একটা বিড়ালকে টান দিয়ে বেঁধে নিয়ে এলো। তো উনি এটা দেখে অবাক হয়ে ঘাবড়ে তাড়াতাড়ি নিচে লিখছে। নিচে ওনার ফ্রেন্ডকে বলতেছে যে উপরে কেউ থাকে নাকি? ফ্রেন্ড বলতেছে না, কেউ তো থাকে না। উনি বলে কেন, তুমি কিছু দেখছো? সে বলছে হ্যাঁ, আমি এরকম দেখলাম, বিড়াল টান দিছে। তখন সে ফ্রেন্ডটা বলতেছে আত্মা, বাট হোয়াট উই বিলিভ আত্মা তো হইতে পারে না, হয়তো জিন হবে। আমি বলতেছি তুমি যদি আরো বেশি সময় এখানে থাকতে হয়তো তোমার মেরেও ফেলতে পারতো। রাইট। কিন্তু একটা কিন্তু অদ্ভুত ব্যাপার, একটা খোলা এরকম জায়গায় একটা পাথরের বাড়ি, এবং মানে সত্যি মানে এরকম যে হাত হঠাৎ করে, মানে এই জিনিসটা দেখলে না কেমন একটা কেমন ফিল হয় না, মানে এই ব্যাপারটা খুবই উইয়ার্ড। যাই হোক, আমাদের হাতে একেবারেই সময় কম, এবং জিবরান ভাইয়ের ঘটনার শেষে চলে এসেছিলাম আমরা, সেটা শেষ করতে হবে কারণ হাতে একদম সময় কম। আমরা এটা দিয়ে আজকে শোটা শেষ করে ফেলবো। তো জিবরান ভাই একটু শেষ করে ফেলেন আপনার ঘটনাটা লাস্টে। আমরা ছিলাম, আপনি তো বলে দরজা ধাক্কা দিচ্ছিল এবং ধাক্কাটা অনেক জোরে হচ্ছিল একসময়, মানে খুব বেশি শব্দ, এবং আপনার দরজার কাছে গিয়ে মনে করলেন যে না, এটা খোলা ঠিক হবে না, ঠিক হবে না, এরকম জায়গায় ছিলাম। ঠিক না, মানে তখন মানে আমাদের কারো সেন্স ছিল না যে দরজাটা খুলে দেখবো ভেতরে কে এত জোরে শর্ট কন্টিনিউস হচ্ছিল, ধাপ 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 ধাপ, মানে ভেতর থেকে উই নিউ, আমরা জানতাম যে ভেতর থেকে মানে আমরা লক করে দিয়েছি। তারপর আমরা বেশ আমরা আমার পিছনে ফ্ল্যাটমেট দাঁড়ানো, ও ইয়াং যেহেতু সো ও কি করলো যে ও আমার পিছন থেকে দৌড় মারলো, কারণ একটা দরজা ছিল, মনে হচ্ছে ওখান থেকে যে অন্য কিছু করবে। সে ওদিকে যাওয়ার পর যে দৌড়াই করছে ওদিকে, যে দেখি যে ওই দরজায় একদম ধাম 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 বাড়ি মারছে, মানে আমাদের দুপাশে দুপাশে এখন বাড়ি পড়ছে, কারণ ওদিক দিয়ে তো আমরা শুনতে পাচ্ছি না। এখন এদিকে এসে ও মনে হচ্ছে এদিক দিয়ে যে সে খুলে ফেলবে। এইদিকে যখন আওয়াজ হচ্ছে আমরা দাঁড়ায়, আমাদের তো কারোর সাহস হচ্ছে না এখন আর। তারপর কি করবো আমরা, ঠিক আছে এখন কিছু করার নেই, বসে থাকি আমরা ভেতরে, বারান্দা যে বসে থাকি, বসে অনেক, এটা প্রায় 20 মিনিট অলমোস্ট নন স্টপ 20 মিনিট চললো। বাইরে দেখি তখন
মানে ঝড় আসা শুরু করছে, তখন ওই যে রাত্রেবেলা আচ্ছা, এটা কি মানে যখন এরকম ঘটনা ঘটে আই ডোন্ট নো, বাট মনে করেন যে একটা ফ্লোর এরকম ঘটছে, তো তার যে নেক্সট যে মানে এক্স্যাক্টলি ওরা কি শুনতে পায়? এক্স্যাক্টলি উই থট এত জোরে আওয়াজ হচ্ছে যে উই থট, কারণ আমি ড্রাম বাজালে যত জোরে আওয়াজ করি রাত্রেবেলা তার থেকে বেশি জোরে আওয়াজ। আর আমরা মনে করছি পাশে ফ্ল্যাট থেকে কমপ্লেন করবে, ইয়ে করবে, তারপর মানুষ হিসেবে তারপর উইল হ্যাভ ইনাফ কারেজ টু গো ইনসাইড, ভেতরে যে সেটাই হওয়া উচিত। একটা মানুষ কমপ্লেন করেনি, একটা কেউ আওয়াজ করেনি। এবং সেটা সন্দেহ করেছিলাম, কিন্তু হওয়া উচিত যেটা সেটা হচ্ছে যে সবাই শুনতে পাবে। কিন্তু But যাকে disturb করছে ওর বাবা থাকে, সে মানে কোনো কাজের লোক না, কেউ না, আর আমাদের ফলে কোনো কাজের লোক নেই, একদম জাস্ট এমটি। আমরা দুজনের সাথে এত জোরে আওয়াজ, আমরা 20 মিনিট যাওয়ার পরে হঠাৎ করে থাম করে বন্ধ, ওকে চুপ হয়ে গেল। আমরা কি করবো, তারপরে তো আমাদের সাহস হচ্ছে না, তখন আমার মাথায় কিছু আসছে না এখন, মানে আই ডোন্ট নো, বিকজ আমি এরকম ইন্টেন্স এক্সপিরিয়েন্স আমি এইভাবে করি নাই। তখন ফ্ল্যাটমেট হু ওয়াজ স্মার্ট আপনার রিয়ালাইজ করে বললো যে আমার মনে হয় যে আমরা উই গুফড আপ, কিভাবে বলে কি, আই থিঙ্ক উই ডিড দ্য রিভার্স। ও আচ্ছা 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 ইনস্টেড অফ আমাদের রুমে না ঢুকতে দেওয়ার জন্য আই থিঙ্ক আমরা উই ট্র্যাপড ইনসাইড আওয়ার রুম। আমার মাথায় হলো কমন সেন্স, মেক সেন্স, কারণ ভেতর থেকে আওয়াজটা আসছে, সো কি করবো এখন। আমরা বললাম কি করি এখন, what we did was আমরা উই কালেক্টেড আমাদের সবকিছু কালেক্ট করে আমরা ঠিক দরজার সামনে রেখে একটা রানওয়ে হয় না, রানওয়ে টাইপের একটা জিনিস সেট আপ করে দিলাম পুরো দরজার সামনে থেকে। আমরা জাস্ট দরজাটা খুলে জাস্ট একটু ধাক্কা দিয়ে জাস্ট ওয়াকড অফ, ভেতরে গিয়ে কিচ্ছু দেখার দরকার নেই, জাস্ট লেটস গো। আমরা যে বারান্দা বসে থাকলাম, বারান্দা থেকে আমাদের রুমের দরজা অ্যাডজাসেন্ট, বসে আছি অনেকক্ষণ। 45 মিনিট যাওয়ার পরে আমার ফ্ল্যাটমেট দাঁড়ালো হঠাৎ করে, ধাম করে, I can't take it anymore, I need my cigarette. তখন মোটামুটি পরিস্থিতি শান্ত হয়ে গেছে। আমাদের প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। But ওই যে মানে ওই ব্যাপারটা যে এই যে মানে এরকম উল্টাপাল্টা হয়ে গেলে এরকম ধরনের ঝামেলা যে কেউ পড়তেই পারে। তার জন্য আমি অবজেক্টকে আমি বলছি না, ফর সিঙ্গল রিজন, বিকজ ইউ ডোন্ট নো হাউ টু ইউজ ইট। তখন আমরা যে তারপর কিছুক্ষণ চলে গেল, আমি বসে রাতে আর কোনো সমস্যা হয়নি তারপরে? সমস্যা আর কি, আমি তখন বাইরে বসে আমার বাইরে ধানমন্ডি লেক, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, আমি বসে বসে ছবি নেওয়ার চেষ্টা করছি, সোফা টেনে নিয়ে এসে বসে আমি ছবি তুলছি। ছবি তুলতে তুলতে হঠাৎ করে আমার ফ্ল্যাটমেট চলে আসলো, বলছে দেখো ওটা কি হয়েছে। আর ওর হচ্ছে খুব শর্ট অ্যাটেনশন স্প্যান, ও ক্যামেরা কিছু হয়ে গেছে দেখি, ভুলে গেছে আমার হাতে কি দিছে। তো খুঁজে দেখলে আমাদের যে অবজেক্ট ছিল, ইটস মেড অফ কংক্রিট সলিড মার্বল। ওকে, সো ওটা ইফ ইউ আর রেসলার যদি মারি একদম ধাম করে, তাহলে ওটা ইউল গেট আ স্মল ক্র্যাক। আর ওটা ছিল আমাদের সেন্টার অফ দ্য রুম, আসলাম যে এনার্জিটা উইল এক্সপেল অর ট্র্যাপ। ওটার পুরো উপরে কোনাটা একদম চিপড, ইট লুকস লাইক পিরামিড, আমি দেখেছি জিনিসটা। ওকে, তো এরকম ধরনের না, মানে আমি বলছি জিনিসটা দেখতে অনেকটা এরকম ধরনের, এবং সেটা হচ্ছে মাথাটা চিপড। এটা সম্ভব না তো কোনোভাবেই, কিন্তু সম্ভব জিনিসটা হচ্ছে আরো ক্রেজি। আমি যখন ক্যামেরা দিলাম ও কিছু আমার এই 3টে ছবি নিয়েছিল, তো সেকেন্ড ওয়ান ডাজন্ট ফিল রাইট, কিন্তু জুম করা যাবে, তো আমি বললাম হ্যাঁ যাবে, দাও জুম করে। আমি বসে আছি বাইরে, and I was seeing that object. So what is this? জুম করে দেখি যে for the first time actually আমার স্টিল ক্যামেরা actually got something. আমার যে আমি সেই ইমেজটা দেখেছি, যে জিনিসটার কথা বলছেন, সেই ইমেজটা আমি মিনিট 10 আগে দেখেছি, এবং এটা শ্যাডোর মতো, সামথিং, মানে একটা স্কোয়ারের মতো, মানে মানে কোনো শেপ না, মানে ওরকম বলার মতো কোনো শেপ না আসলে। তার ঠিক পরের পিকচারটা একই জিনিস, মানে আমার জিনিস হচ্ছে আমার ওয়ালটা একদম স্ট্রেট, কোনো ইয়ে নেই, মানে কোনো অবজেক্ট নেই টু ব্লক ইট। দিস ওয়ান মানে একদম ওখান থেকে মনে হচ্ছে ঠিক আমার দরজার সামনে দাঁড়ানো, একদম একদম, এবং হচ্ছে কেমন আমাদের যে মানে মনে হচ্ছে যে হ্যাট টাইপের কিছু একটা, এরকম কাউল সেরকম এরকম ধরনের কিছু একটা জিনিস আমরা দেখেছি।